আচ্ছা, এই ভিডিওতে আমরা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট যেগুলো আছে সেই স্টেটমেন্টের করসপন্ডিং কীভাবে 3 অ্যাড্রেস কোড জেনারেট করতে হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখব। তো প্রথমে যে কোশ্চেনটা আসে যে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টগুলো বলতে কী বোঝায়। যেমন দেখেন এখানে নাম শুনে বুঝতে পারতেছেন যে স্টেটমেন্টগুলো আমার প্রোগ্রাম এক্সিকিউশনের ফ্লোকে কন্ট্রোল করতে পারে সেই স্টেটমেন্টগুলোকে বেসিক্যালি কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট বলা হয়। যেমন আপনি ইফ এলসের কথা চিন্তা করেন। নর্মালি আমার একটা কোড কীভাবে এক্সিকিউট হয় বা ইভ্যালুয়েট হয় সে হলো উপর থেকে নিচের দিকে আসতে থাকে, একটা একটা করে লাইন পড়ে উপর থেকে, দেন প্রথমে ওই লাইনটা এক্সিকিউট করে, দেন তার পরের লাইনটা এক্সিকিউট করে, এইভাবে হলো নর্মাল আমার যে কোডের ফ্লো সেরকম। সো এখন যদি মাঝখানে একটা ইফেলস আসে, মনে করেন ইফ আসলো, তো এরপর দেখেন আমার এই লাইন পর্যন্ত পড়ার পর সেই ইফের মধ্যে এই কন্ডিশনটাকে সে চেক করবে। এখন এই কন্ডিশনটা যদি ট্রু হয় সে তখন ইফের ভিতরে যদি কোনো লাইন থাকে সে সেগুলোকে এক্সিকিউট করবে, আর যদি ফলস হয়, এই কন্ডিশনটা যদি ফলস হয় তখন কিন্তু সে ডিরেক্টলি আমার ওই ইফের বডির পোর্শনটাকে জাম্প করবে। অর্থাৎ এখানে যদি আমি যেই কটা লাইন লিখছি সেগুলোকে জাম্প করে সে হলো এই স্টেটমেন্টগুলোতে সে আবার চলে যাবে। তাহলে দেখেন এখানে কিন্তু আমি এই ইফ এলসের থ্রুতে আমি কোডের এক্সিকিউশনটাকে কন্ট্রোল করতে পারলাম। যে আমার নর্মাল ফ্লো ছিল হলো একটা একটা করে সিকোয়েন্সিয়াল লাইনগুলোকে সে পড়া বা ইভ্যালুয়েট করা, বাট যখনই একটা ইফ আসে ইফের কন্ডিশনের উপর ভিত্তি করে সে আইদার এইখান থেকে আবার এক্সিকিউট করবে, অর সে এইখান থেকে জাম্প করে পরবর্তী কোনো স্টেটমেন্টগুলোকে সে ইভ্যালুয়েট করা শুরু করবে। তাহলে এই দেখেন আমি এখানে কিন্তু আমার কোডের ফ্লোটাকে চেঞ্জ করতে পারলাম, এই জন্য এই ইফ এলস হলো একটা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। এরপরে আমাদের আরও কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট আছে, যেমন হোয়াইল লুপের কথা চিন্তা করেন, বা ফর লুপ বা ডু হোয়াইল লুপ। এই যে লুপিংয়ের কাজগুলো এগুলাও কিন্তু আমার কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের মধ্যে পড়ে। কিভাবে? কারণ একটা হোয়াইলের কথা চিন্তা করেন, ধরে নেন যে হোয়াইল লুপের উপরে আরও কিছু কোড আছে, এই কোডগুলো নর্মালি একটা একটা করে এক্সিকিউট হয়ে আসলো, এরপর আমার হোয়াইলের কাছে আসলো, দেন এগেইন যেটা হয় যে আমার এই হোয়াইলের কন্ডিশনটা কিন্তু চেক হয়, এই হোয়াইলের মধ্যে এই কন্ডিশনটা আগে চেক হয়। এখন দেখেন যদি কন্ডিশনটা ট্রু হয় সে তো আমার নর্মালি যে এইখানে এটা এক্সিকিউট করবে, এটা এক্সিকিউট করবে, এখানে এক্সিকিউট করবে, করার পর সে কিন্তু আর বাইরে চলে যাবে না, সে কিন্তু আবার ঘুরে আবার এই কন্ডিশনের কাছে আসবে, এই কন্ডিশনটাকে সে কিন্তু আবার চেক করবে যে এরপরও কি এটা ট্রু কিনা। এই লাইনগুলো ইভ্যালুয়েট করার পর আমার এই কন্ডিশনটা কি স্টিল ট্রু কিনা, যদি ট্রু হয় সে আবার এখান থেকে এখানে এটা এক্সিকিউট করবে, দেন আবার সে চেক করতে যাবে, যদি আবার ট্রু হয় আবার সে এখান থেকে এক্সিকিউট করবে, দেন আবার চেক করতে যাবে, এখন যদি ফলস হয় দেন সে কি আবার এই যে নিচ থেকে সে এক্সিকিউট করা শুরু করবে। তাহলে দেখেন এইখানেও কিন্তু আমি আমার কোডের যে কন্ট্রোল বা এক্সিকিউশনের যে ফ্লো এটাকে আমি কন্ট্রোল করতে পারতেছি, তাই না? এক্সিকিউশনের ফ্লোকে কন্ট্রোল করতে পারতেছি লুপের থ্রুতে। সে কখনও লুপের মধ্যে আটকে যেতে পারে, যতক্ষণ না পর্যন্ত আমার কন্ডিশনটা ট্রু হচ্ছে ততক্ষণ সে আটকে থাকবে, যতক্ষণ পর্যন্ত ট্রু হচ্ছে ততক্ষণ আটকে থাকবে, আর যখন ফলস হয়ে যাচ্ছে তখন সে লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে এই যে আমি যে কন্ট্রোল করতেছি, এই জন্য এই ধরনের স্টেটমেন্টগুলোকে বলা হচ্ছে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টস। তো এখন কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টগুলোর একটা কমন ফরম্যাট আছে। ফরম্যাটটা হচ্ছে যে এইখানে দেখেন আমাদের কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টগুলোতে কিন্তু কন্ডিশন লেখা লাগে, যেমন ইফের মধ্যে প্যারেনথেসিসের মধ্যে আমরা যেটা লিখি সেটা বেসিক্যালি আমার একটা কন্ডিশন, হোয়াইলের মধ্যেও এই প্যারেনথেসিসের মধ্যে যেটাকে লিখি সেটা একটা কন্ডিশন। এখন এই কন্ডিশনগুলো বেসিক্যালি কী হয়, এই কন্ডিশনগুলো বেসিক্যালি হচ্ছে আমার একটা বুলিয়ান এক্সপ্রেশন। এই কন্ডিশনগুলো আমার হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনগুলো জিনিসটা কি, অর্থাৎ এই এক্সপ্রেশনের আলটিমেট ভ্যালু আইদার 0 অথবা 1, অর্থাৎ এখানকার যে এক্সপ্রেশনই লিখি সেখান থেকে আমরা আউটপুট পাবো আইদার 1 পাবো অর 0 পাবো। যেমন খুবই সিম্পল একটা বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে এ, আমি দিলাম এ গ্রেটার দেন বি, ঠিক আছে? ইফের মধ্যে জাস্ট এইটুক পোর্শন আমি লিখলাম। তো এই যে এই জিনিসটা এটা কিন্তু একটা বুলিয়ান এক্সপ্রেশন। কেন বুলিয়ান এক্সপ্রেশন? দেখেন এই এ গ্রেটার দেন বি, এ যদি অ্যাকচুয়ালি বির থেকে বড় হয় এইটার অ্যান্সার হবে হচ্ছে 1, এই এক্সপ্রেশনের ইভ্যালুয়েশন হবে 1। আর এইটা যদি বি এর সমান, এ যদি বি এর সমান অথবা ছোট হয় তখন সেটার ভ্যালু কত আসবে? 0, ওই পুরো এক্সপ্রেশনের ভ্যালু আসবে 0। তাহলে দেখেন যদি এই এক্সপ্রেশনের ভ্যালু 1 হয় তখন সে এই ইফের মধ্যে ঢুকবে, আর যদি এটা 0 হয় তখন কিন্তু সে আর ইফের মধ্যে ঢুকবে না। তাহলে এই যে এক্সপ্রেশনটা আমরা লিখলাম এটার ভ্যালু যেহেতু আইদার 0 অর 1 হয়, সেজন্য আমরা এটাকে বলতেছি বুলিয়ান এক্সপ্রেশন।
সো বুলিয়ান এক্সপ্রেশন এখন খুব সিম্পল হইতে পারে, আবার আমাদের অনেক বড় বুলিয়ান এক্সপ্রেশনও আমরা জেনারেট করতে পারি। তো বুলিয়ান এক্সপ্রেশনগুলোতে বেসিক্যালি আমাদের যে অপারেটরগুলো কি ইউজ হয় সেগুলো হলো বুলিয়ান অপারেটর। তো আমাদের বুলিয়ান অপারেটর হিসেবে আমরা আমাদের 3টা অপারেটর আছে, একটা হলো অ্যান্ড, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে নট। এই জিনিসগুলো অলরেডি আপনাদের জেনে আসার কথা, যে অ্যান্ড কীভাবে কাজ করে, অর কীভাবে কাজ করে, নট কীভাবে কাজ করে, এগুলো অলরেডি আপনাদের জেনে আসার কথা এতদিনে। আচ্ছা, তো আমরা এখানে যে ইয়াটা লিখছি, বুলিয়ান এক্সপ্রেশনটা লিখছি, সেটা খুবই সিম্পল একটা বুলিয়ান এক্সপ্রেশন, শুধুমাত্র একটাই স্টেটমেন্ট আছে। এরকম আমরা মাল্টিপল বুলিয়ান স্টেটমেন্টকে কিন্তু এরকম অপারেটরের থ্রুতে আমরা একটার সাথে মানে অ্যাড করতে পারি, করে একটা বড় বুলিয়ান এক্সপ্রেশন বানাইতে পারি। যেমন আমি এই যে এরকম একটা এক্সপ্রেশন লিখলাম, এ অর বি, এ গ্রেটার দেন বি, অর এ লেস দেন বি, অ্যান্ড এ ডাজ নট ইকুয়াল টু বি। ঠিক আছে, আমি আপাতত এই 3টা ডিফাইন স্টেটমেন্ট ধরলাম, পুরোটা হয়তো ইফের মধ্যে রাখলাম। তো এইখানে দেখেন, এইখানে আমার কিন্তু এই পুরা জিনিসটা মিলে কিন্তু আমার বুলিয়ান এক্সপ্রেশনটা হয়েছে। সো তাহলে এই পুরা জিনিসটার ভ্যালু যদি 1 হয় তখন সে ইফের মধ্যে ঢুকবে, পুরা জিনিসটার ভ্যালু যদি 0 হয় তখন সে আর ইফের মধ্যে ঢুকবে না। ঠিক আছে, তো এখন এই দেখেন এখানে আমার 2টা অপারেটর আছে, বুলিয়ান অপারেটর, অরটা আছে আর অ্যান্ডটা আছে, আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু রিলেশনাল অপারেটর, এগুলো কিন্তু বুলিয়ান অপারেটর না। এই যে গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল, তারপর ইকুয়াল, এগুলা কিন্তু আমার হচ্ছে মানে রিলেশনাল অপারেটর। আর বুলিয়ান অপারেটর কারা? বুলিয়ান অপারেটর হচ্ছে আমার এই যে অর, অ্যান্ড আর নট, যেই 3টাকে আমি দেখাইলাম। আচ্ছা, এখন দেখেন এইখানে আমি যে এই যে এক্সপ্রেশনটা লিখলাম, এখানে কিসের থ্রুতে ইভ্যালুয়েট হবে এই এক্সপ্রেশনটা, মানে কোন জিনিসটা আগে ইভ্যালুয়েট হবে অ্যান্ড কোনটা পরে ইভ্যালুয়েট হবে। যেমন আপনাদের হয়তো মনে আছে, আমরা যখন একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন দেখছিলাম সেখানে কিন্তু প্রেসিডেন্স ছিল। যেমন আমি যেটা বলতে চাচ্ছি, যে এই যে এখানে একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন লিখছি, এখানে মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স কিন্তু সবচেয়ে বেশি। অর্থাৎ এই জিনিসটা মানে হচ্ছে আগে এ এর সাথে বিকে গুণ করা, এরপর সিকে যোগ করা, মানে এ ইন্টু বি করলে যেটা পাওয়া যায় সেই রেজাল্টের সাথে আমরা সিকে যোগ করি। এটা ছিল আমার ওইটার যে সেটা। এখন সিমিলারলি এইখানেও তো আমার একটা প্রেসিডেন্সের বিষয় থাকতে হবে, রাইট? যেমন আমি এখানে এই যে যেটা দেখতেছি, আমি এখানে কি এই পুরাটা আগে অর করব, দেন এইখানকার যে রেজাল্টটা পাবো, এখানকার রেজাল্ট হিসেবে তো 0 অথবা 1 পাবো, সেইটার সাথে কি আমি এটাকে অ্যাড করব, নাকি আমি এই যে এইটুকু অংশের সাথে এই পুরা জিনিসটাকে আমি অর করব? ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারছি যে আমি কি মিন করতে যাচ্ছি। যে এখানে আমার কিন্তু বুঝতে হবে যে আমাকে কোন জিনিসটা আমি ইভ্যালুয়েট করব, মানে কোন অর্ডারে আমি ইভ্যালুয়েট করব। যেমন এইখানে আমাদের বুঝতেছিলাম যে এ আর বি মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স যেহেতু বেশি, আমাকে এই দুটাকে গ্রুপ করে রাখতে হবে, অর্থাৎ এই দুটাকে গুণ করে এবং এই গুণের রেজাল্টের সাথে সিকে যোগ করতে হবে। এইটা মানে কিন্তু এইটা না যে আমি বি প্লাস সিকে আগে যোগ করব দেন মাল্টিপ্লিকেশন করব, তাই না? এটা তো আমরা আগের ভিডিওতে শিখে আসছি। যেহেতু মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্সটা বেশি, সেজন্য আমাকে গ্রুপ হবে কোন দুইটার, এই দুটার গ্রুপ হবে, দেন এইখান থেকে যে রেজাল্টটা আসবে সেইটার সাথে আমার সি যোগ হবে। সো সিমিলারলি এইখানকার হলো আমাদের প্রেসিডেন্সটা কি, মানে কার প্রেসিডেন্সটা বেশি। তো এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে আমাদের সবচেয়ে বেশি প্রেসিডেন্স হচ্ছে নটের প্রেসিডেন্স কিন্তু সবচেয়ে বেশি, নটের প্রেসিডেন্সটা হলো সবচেয়ে বেশি, অর্থাৎ কোথাও যদি নট থাকে সেই কাজটা আমাকে আগে করতে হবে। দেন আমাদের প্রেসিডেন্স আসে হলো অ্যান্ডের, এরপরে প্রেসিডেন্স আসে হলো আমাদের অরের। তার মানে নটের সবচেয়ে বেশি প্রেসিডেন্স, সবচেয়ে হায়ার প্রেসিডেন্স, আর এইটা হচ্ছে একদম লোয়েস্ট প্রেসিডেন্স। ঠিক আছে, তাহলে তাহলে এখন আমি যদি বলি যে এইখানকার যে ইভ্যালুয়েশনটা হবে তখন বেসিক্যালি কিভাবে হবে, যেহেতু দেখেন আমার এখানে তো নট নাই, রাইট? এখানে তো নট নাই, এইটা কিন্তু নট নাই, এটা হলো নট ইকুয়াল টু, এটা কিন্তু আবার রিলেশনাল অপারেটর, দুইটা মিলে একটা অপারেটর। এটা কিন্তু আলাদাভাবে নট অ্যান্ড ইকুয়াল এরকম না, এটা তো জানেননি সবাই। এটা নট ইকুয়াল টু, এটা একটা রিলেশনাল অপারেটর, এবং দুইটা একসাথে হলে একটা অপারেটর। সো আমাদের এখানে বুলিয়ান অপারেটর হিসেবে আছে জাস্ট দুইটা, অর আছে আর অ্যান্ড আছে। সো এখানে দেখতেছি যে অরের প্রেসিডেন্সটা হচ্ছে সবচেয়ে কম, আর অ্যান্ডের প্রেসিডেন্সটা হলো অর থেকে বেশি। তাহলে যেটা হবে, এই অ্যান্ড কিন্তু এই যে এই দুটাকে সে নিয়ে নিবে, এই অ্যান্ড হলো এই দুটাকে নিয়ে নিবে। তার মানে আমাকে বেসিক্যালি যেটা করতে হবে, এই দুটাকে অ্যান্ড করতে হবে, আর এই পুরা রেজাল্টের সাথে আমার বেসিক্যালি এইটা অর হবে।
অথবা আমি যেটা বলতে পারি যে এইটার সাথে অর হবে এই পুরা জিনিসটা, এইটার সাথে অর হবে আমার এই যে পুরা এই জিনিসটা হচ্ছে আমার এখানকার ইভ্যালুয়েশন। হোপফুলি আমি বুঝতে পারছি যে প্রেসিডেন্সির জিনিসটা মাথায় রাখবেন, প্রেসিডেন্সির জিনিসটা মাথায় রেখে দেন হলো আমাদের এই ইভ্যালুয়েশনগুলো মানে কীভাবে হবে সেটা হয়তো বুঝতে পারবেন। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল নেই, আমি ধরে নিলাম যে এরকম করলাম এ গ্রেটার দেন বি, সরি এ অ্যান্ড বি, দেন বললাম অর এ গ্রেটার দেন বি অর এ লেস দেন সি অ্যান্ড এ ডাজ নট ইকুয়াল টু বি, এরকম একটা এক্সপ্রেশন। ঠিক আছে, এরকম একটা এক্সপ্রেশন। এখানে দেখেন অর আসছে 2 বার আর অ্যান্ড আসছে 1 বার। তাহলে এইখানে কোন কোন ইভ্যালুয়েশনগুলো আগে হবে? দেখেন এখানে অ্যান্ড আছে, এটা তো প্রেসিডেন্স বেশি, তাহলে এইটার সাথে এটা অ্যান্ড হবে। এইটুকু তো বুঝতে পারতেছেন যে এইটার গ্রুপ আছে। ঠিক আছে, আবার এইখানকার অ্যান্ডের সাথে এই দুই পাশের যে গ্রুপগুলো আছে সেটা কিন্তু আমার ওই অ্যান্ডটা নিয়ে নিবে, যেহেতু এই অ্যান্ডের প্রেসিডেন্সটা বেশি। তাহলে বেসিক্যালি যেটা হবে এ অ্যান্ড বির সাথে অর হবে হচ্ছে এ অর বি, দেন এইটার সাথে অর হবে এই পুরা জিনিসটা। ঠিক আছে, তাহলে এইভাবে গ্রুপ ওয়াইজ আমার জিনিসগুলো হবে যে এইটার সাথে অর হবে আমার এইটা, দেন এইটার সাথে অর হবে আমার এই পুরা জিনিসটা। আর তাহলে বুঝতে পারতেছেন যে এই দুটার মাঝখানে আমার অ্যান্ডের কাজটা আগে হবে, এই দুটার মাঝখানে আমার অ্যান্ডের কাজটা আগে হবে। সো প্রেসিডেন্স জিনিসটা যদি মাথায় থাকে তাহলে হোপফুলি এগুলা ইভ্যালুয়েট করা অতটা কঠিন কিছু হবে না। তো এইটুকু যদি বুঝে থাকেন, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এই যে এইখানেই আসি, এই জিনিসটাতেই আসি। এইখানে দেখেন আমি যে জিনিসটা বললাম, এখানে আমাদের এই অরের প্রেসিডেন্স কিন্তু সবচেয়ে কম ছিল, তাই না? তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমার এইটার সাথে এই পুরো জিনিসটা বেসিক্যালি আমার অর হবে। তাহলে এখন একটা অর অপারেটরের কথা চিন্তা করেন। আপনার যদি মনে থাকে যে অরের কী ছিল, অরে যদি আমার একটা ইনপুট হয় 1 আর একটা ইনপুট হয় 0, তখন কিন্তু আমাদের আউটপুট আসে 1। দেন দুইটাই যদি 1 আসে স্টিল আমার আউটপুট আসে হলো 1। দেন প্রথমটা 0, পরেরটা যদি 1 আসে তারপরেও আউটপুট আসে 1, আর দুইটাই যদি 0 আসে তাহলে আমাদের আউটপুট আসে 0। তাহলে অরের ক্ষেত্রে আমার যে কোনো একটা ইনপুট, আমি এখানে দেখলাম এটা ইনপুট 1, এটা হলো ইনপুট 2, যে কোনো একটা ইনপুট যদি 1 হয় অরের ক্ষেত্রে, তাহলে দেখবেন যে আমার ফাইনাল আউটপুটও কিন্তু 1 হবে অরের ক্ষেত্রে। তাহলে যে কোনো একটা ইনপুট যদি আমার 1 হয়, ফাইনাল আউটপুটও কিন্তু 1 হবে। আর অরের ক্ষেত্রে ফাইনাল আউটপুট কখন 0 হবে? যখন ইনপুট 1 আর ইনপুট 2 দুইটাই যখন 0 হবে, তখন কিন্তু আমার ফাইনাল আউটপুট 0। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি একটু মাথায় থাকে, তাহলে আমাকে একটা জিনিস বলেন, আমার এখানে এই যে এখানে দেখতেছি আমার এইটার সাথে এইটা বেসিক্যালি অর হচ্ছে এই পুরো জিনিসটা। এখন আমি যদি সামহাউ বুঝতে পারি আগে যে আমার এ গ্রেটার দেন বি, যে এই পোর্শনটা ট্রু হয়ে গেছে, আমি ধরে নেন যে আমি এইটুকু ইভ্যালুয়েট করে বুঝলাম যে এই অংশটা ট্রু, তাহলে কি আমার কি দরকার আছে এই পোর্শনটাকে ইভ্যালুয়েট করার? এটা কিন্তু দরকার নাই। কেন দরকার নাই? কারণ আমরা মাত্র শিখলাম যে অরের একটা ইনপুট যদি ট্রু হয়, বা পরের ইনপুটটা এটা 1 হোক আর 0 হোক, যাই হোক, আমার আলটিমেট পুরো অরের অ্যান্সার কিন্তু হবে ট্রু। সেজন্য এটা ইফের মধ্যে কিন্তু ঢুকবে, তাই না? তো এই কনসেপ্টটাকেই কাজে লাগায় আমাদের কম্পাইলার বিভিন্ন অপটিমাইজেশন করতে পারে। যেমন অরের যদি আমি প্রথম ইভ্যালুয়েশনটাই যদি ট্রু পেয়ে যাই, তাহলে আমাদের এই পরের গ্রুপে কি হয়েছে না হয়েছে এটা আমাকে কিন্তু দেখার দরকার নেই, এই প্রশ্নটাকে ইভ্যালুয়েট করারই দরকার নেই। কারণ কি যেহেতু একটা ট্রু পেয়ে গেছি, তার মানে হলো এই পুরো ইফটাই ট্রু হয়ে যাবে, তাহলে আমার ইফের মধ্যে সে ঢুকে যাবে। আর ইনকেস যদি আমার অরের প্রথম পোর্শনটা ফলস আসে, তখন কিন্তু আমার হাতে আর কিছু নাই, তখন কিন্তু আমাকে সেকেন্ড পোর্শনটাকে দেখতে হবে যে সেকেন্ড পোর্শনটা থেকে কি অ্যান্সার আসে। সেকেন্ড পোর্শনটা যদি ট্রু হয় তখন আমার পুরা ইভ্যালুয়েশনটা ট্রু, আর সেকেন্ড পোর্শনটা যদি ফলস হয় তখন আমার পুরা ইভ্যালুয়েশনটা হচ্ছে ফলস। তাহলে এখান থেকে আমি যে জিনিসটা মানে ফোর্স করতে যাচ্ছি সেটা হচ্ছে, যদি আমার অরের প্রথমটাই যদি ট্রু হয়ে যায়, যে প্রথমটাই যদি ট্রু হয়ে যায়, তাহলে আমার সেকেন্ড পোর্শনটাকে আর দেখার দরকারই নেই, তখন আমরা বুঝতে পারবো যে ইফটা এক্সিকিউট হবে। আর যদি প্রথম পোর্শনটা ফলস হয়ে যায়, তখন আমাকে দেখতে হবে যে সেকেন্ড পোর্শনের অবস্থা কি, সেকেন্ড পোর্শনটা কি ট্রু নাকি সেকেন্ড পোর্শনটা ফলস। ঠিক আছে, আচ্ছা, এখন মনে করেন প্রথম কারণে প্রথম পোর্শনটা আপনার ফলস আসছে অরের,
এই অরের প্রথম পোর্শনটা ফলস, তাহলে তো আমি বললাম যে আমাকে তাহলে সেকেন্ড পোর্শনটাকে দেখতে হবে, রাইট? এখন একটু অ্যান্ডের কথা চিন্তা করেন। এই যে সেকেন্ড পোর্শনে বেসিক্যালি আমার কি এই দুইটার স্টেটমেন্টের মাঝখানে অ্যান্ড আছে। এখন একটা অ্যান্ডের কথা চিন্তা করেন। আচ্ছা, একটা অ্যান্ডের চিন্তা করেন। একটা অ্যান্ডের ইয়াদের যে ট্রুথ টেবিলটা ছিল ওটা কীরকম ছিল? আমাদের দুইটা ইনপুট যদি আমরা চিন্তা করি আর এই পাশে যদি আউটপুট চিন্তা করি, এখানে ইনপুট 1 আর ইনপুট 2। আচ্ছা, অ্যান্ডের ক্ষেত্রে আমার দুইটাই যদি 1 হয় আউটপুট হয় 1, যদি একটা 1 একটা 0 হয় আউটপুট কি হয়? 0, রাইট? আর দুইটাই যদি 0 হয় অবভিয়াসলি আউটপুট আমার 0 হবে। দুইটাই যদি 0 হয় অবভিয়াসলি আমার আউটপুট 0 হবে। তাহলে এইটা ছিল আমার অ্যান্ডের জন্য ট্রুথ টেবিল। তাহলে অ্যান্ডের ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করেন, অ্যান্ডের ক্ষেত্রে আমি যদি প্রথমটা কোনো কারণে ট্রু পাই, আমি কি বলতে পারবো পুরো জিনিসটা ট্রু? এটা কিন্তু বলতে পারবো না। অ্যান্ডের ক্ষেত্রে আমাকে সেকেন্ডটাও দেখতে হবে। সেকেন্ডটা যদি ট্রু হয় তাহলে আমরা বলতে পারবো পুরাটাই ট্রু, আর সেকেন্ডটা যদি ফলস হয় তখন আমাদের বলতে হবে পুরাটাই ফলস। ঠিক আছে? তাহলে অ্যান্ডের ক্ষেত্রে প্রথমটা যদি ট্রু হয় সেটার বেসিসে আমরা ডিসিশন নিতে পারতেছি না। বাট প্রথমটা যদি ফলস হয় অ্যান্ডের ক্ষেত্রে, মনে করেন কোনো কারণে প্রথমটা আমি ইভ্যালুয়েট করে বুঝলাম এটা আমার 0, তাহলে আমার কি সেকেন্ডটার ইভ্যালুয়েট করার দরকার আছে? নাই। কারণ কি, প্রথমটা যেহেতু ফলস হইছে, সেকেন্ডটা ট্রু হোক অথবা ফলস হোক, যেটাই হোক আমার আলটিমেট অ্যান্সার হইল 0, তাই না? কারণ অ্যান্ড অপারেটরের ট্রুথ টেবিল তো আমাকে সেটাই বলে যে কোনো একটা যদি 0 হয়, আমরা যদি সেটাকে অ্যান্ড করি, 0-র সাথে যা কিছুই অ্যান্ড করি সেটা আলটিমেটলি 0 হয়ে যাবে। সো অরের ক্ষেত্রে আর অ্যান্ডের ক্ষেত্রে জিনিসটা একটু তাহলে অপোজিট, হয়তো বুঝতে পারতেছেন। অরের ক্ষেত্রে আমরা যদি প্রথমটাকে ট্রু পেয়ে যাই তখন আমরা বলতে পারবো যে পুরা জিনিসটাই ট্রু, সেকেন্ডটাকে রিভ্যালুয়েট করা দরকার হচ্ছে না। আর অ্যান্ডের ক্ষেত্রে প্রথমটাকে যদি আমরা ফলস পেয়ে যাই তাহলে আমরা বলতে পারবো পুরা জিনিসটাই ফলস, তাহলে আমাকে সেকেন্ডটাকে আর ইভ্যালুয়েট করা দরকার হচ্ছে না। আর যেটা আগেও বলছিলাম যে অ্যান্ডের ক্ষেত্রে যদি প্রথমটা ট্রু হয় তখন আমাকে কিন্তু সেকেন্ডটা আবার ইভ্যালুয়েট করতে হবে যে সেকেন্ড পোর্শনটা কি ট্রু নাকি ফলস। যদি সেকেন্ড পোর্শনটা ট্রু হয় তখন হলো পুরাটা মিলে ট্রু, আর সেকেন্ড পোর্শনটা যদি ফলস হয় তখন আমার পুরাটা মিলে হবে ফলস। তো এই কটা জিনিস মাথায় থাকলে আর কি আমাদের এই বুলিয়ান এক্সপ্রেশন রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো বুঝতে অতটাও মানে সমস্যা হবে না। তো আমি এখন একটা বুলিয়ান এক্সপ্রেশন জেনারেট করে এরকম একটা কনটেক্সট ফ্রি গ্রামার লিখতে যাচ্ছি। যেমন অ্যারিথমেটিক এক্সপ্রেশন জেনারেট করে এরকম কনটেক্সট ফ্রি গ্রামার কিন্তু অলরেডি আমরা লিখে আসছি। আপনাদের মনে আছে ই থেকে ই প্লাস টি অর টি, তাই না? এরকম দেন টি থেকে টি ক্রস এফ, এই যে এরকম আমরা যে জিনিসগুলো আগে লিখছিলাম সেটা ছিল আমাদের অ্যারিথমেটিক এক্সপ্রেশন জেনারেট করে সেরকম একটা গ্রামার। তো আমরা এখন লিখতে চাই যে বুলিয়ান এক্সপ্রেশন জেনারেট করে এরকম একটা গ্রামার। সো বুলিয়ান এক্সপ্রেশনের গ্রামারের আমি স্টার সিম্বল হিসেবে বি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে দেখেন বি থেকে আমরা কি কি হইতে পারে, দুইটা বুলিয়ান এক্সপ্রেশনের মাঝখানে আমাদের অর হইতে পারে, তাহলে আমরা এইভাবে লিখলাম বি অর বি, তাহলে দুইটা বুলিয়ান এক্সপ্রেশনের মধ্যে আমার বি হইতে পারে, অর হইতে পারে। দেন দেখেন আবার এই দুটার মাঝখানে কিন্তু অ্যান্ডও হইতে পারে, ঠিক আছে? এই দুটার মাঝখানে কিন্তু আবার অ্যান্ডও হইতে পারে। এবং এখানে একটু যদি খেয়াল করেন এখানে কিন্তু প্রত্যেকটা স্টেটমেন্ট আমি কিন্তু রিকার্সিভলি লিখছি, অর্থাৎ এখানে কিন্তু আমি আবার বি লিখছি, আমি কিন্তু ডিরেক্টলি আইডি লিখিনি, এখানেও কিন্তু বি লিখছি। তার মানে কি এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল আবার এক্সপ্যানশন হইতে পারে, এই যে রুলগুলো লিখতেছি। সো এইখানেও কিন্তু আলটিমেটলি আমরা রিকার্সিভ ওয়েতে আগাচ্ছি। কারণ আমি যেটা বললাম যে আমার এরকম অর অ্যান্ড দিয়ে তো এরকম মাল্টিপল অনেক বড় এক্সপ্রেশন আমি লিখতে পারবো, তাই না? এরকম ইচ্ছা মতো আমি অ্যান্ড অর নট এগুলা ইউজ করে আমি মাল্টিপল বিশাল বড় বড় এক্সপ্রেশন লিখতে পারবো। সেজন্য আমরা দেখেন এখানে কিন্তু আলটিমেটলি ওই বিটাকেই আবার ইউজ করতেছি, রিকার্সিভ। আচ্ছা, তাহলে অর হইতে পারে, অ্যান্ড হইতে পারে, তারপর কি হইতে পারে, এখান থেকে আমার নট হইতে পারে, তারপর দেখেন একটা প্যারেনথিসিসের মধ্যেও কিন্তু আমার বুলিয়ান এক্সপ্রেশনগুলো থাকতে পারে। যেমন এই যে একটা প্যারেনথিসিসের মধ্যে এ গ্রেটার দেন বি অর এ অ্যান্ড বি, এরকম কিন্তু হইতেই পারে, একটা প্যারেনথিসিসের মধ্যে আমার বুলিয়ান এক্সপ্রেশনগুলো আসছে, তাহলে এটাও আমার হইতে পারে। তারপর আর কি কি হইতে পারে, যেমন চিন্তা করেন আমি যেমন বলছিলাম এ গ্রেটার দেন বি, রাইট? এইখানে এইটা কিন্তু রিলেশনাল অপারেটর, তার মানে আমার একটা রিলেশনাল অপারেটর কিন্তু আসতে পারে। একটা রিলেশনাল অপারেটর এই পাশে একটা এক্সপ্রেশন থাকে, এই পাশে আরেকটা এক্সপ্রেশন থাকে। যেমন আমার কিন্তু এরকম জিনিস আসতে পারে যে এ ইন্টু বি প্লাস সি গ্রেটার দেন ডি ইন্টু ই ইন্টু এফ, রাইট? একটা রিলেশনাল এক্সপ্রেশন অপারেটর আসছে, তার দুই পাশে কিন্তু আমার এক্সপ্রেশন আসছে, ঠিক আছে? তাহলে আমরা যদি জেনারেলাইজভাবে বলতে চাই
এই রিলেশনাল অপারেটরের দুই পাশে বেসিক্যালি আমার কি এক্সপ্রেশন থাকে, আর ওই এক্সপ্রেশনেরই একটা আর কি মানে স্পেশাল কেস বলবো না, জাস্ট আমরা সিঙ্গেল ভেরিয়েবল আকারেও আমরা আনতে পারি। যেমন আপনার তো মনে আছে যে মানে তো এক্সপ্রেশন ছিল, থেকে আবার কিন্তু আইডিতে আসা যাইতো, থেকে টি থেকে এফ থেকে আইডিতে কিন্তু আসা যেত, একটা সময় কিন্তু আইডিতে আসা যেত। তাহলে আমার এই অপারেটরের এক পাশে এরকম এ বি একটা সিঙ্গেল ভেরিয়েবলও আসতে পারে, অথবা পুরো একটা এক্সপ্রেশন আসতে পারে। তাহলে আমরা যেহেতু জেনারেলাইজডভাবে লিখবো, তাহলে আমরা ডিরেক্টলি এক্সপ্রেশন লিখবো, যে একটা বুলিয়ান এক্সপ্রেশন বেসিক্যালি এরকম E1 রিলেশনাল অপারেটর E2, অর্থাৎ এটাকে আমরা বলতেছি E1, এটাকে বলতেছি আমরা E2। আর এটা কথা চিন্তা করলে আমরা এই যে এটা কথা যদি চিন্তা করি, আমরা এটাকে বলতেছি E1, এটাকে বলতেছি E2। তাহলে একটা বুলিয়ান এক্সপ্রেশন আমার E1 রিলেশনাল অপারেটর E2 এই থ্রুতেও কিন্তু আসতে পারে বা তৈরি হতে পারে। আবার আপনারা কিন্তু ডিরেক্টলি ট্রু বা ফলসও কিন্তু লিখতে পারেন, যেমন এইটাও কিন্তু ভ্যালিড, যে আমরা ইফের মধ্যে ডিরেক্টলি কিন্তু ট্রু লিখতে পারি। ঠিক আছে, তার মানে কি এই ইফটা অলওয়েজ আমার এই ইফের বডির ভিতরে ঢুকবে, আমার যে এক্সিকিউশন পাথ সেটা অলওয়েজ এইটা যেহেতু ট্রু লিখে দিছি, তার মানে এই ইফের কন্ডিশনটা অলওয়েজ ট্রু, দেন সেটা অলওয়েজ এই ইফের মধ্যে সে কিন্তু ঢুকবে। সো এটাও কিন্তু লেখা যায়, ট্রুও লেখা যায়, ফলস লেখা যায়। ইফের মধ্যে যদি ফলস লিখি, এখানে যদি ফলস লিখি, তখন সে কখনোই এই ইফের বডির মধ্যে সে ঢুকবে না, অর্থাৎ সেই কাজটাও করা যায়। সেজন্য আমরা এখানে লিখতে পারি যে বি থেকে ট্রু, আবার বি থেকে ফলস। তাহলে এই যে এখানে যে গ্রামারটা লিখলাম, এই গ্রামারটা বেসিক্যালি হচ্ছে আমার বুলিয়ান এক্সপ্রেশন জেনারেট করে এরকম একটা কনটেক্সট ফ্রি গ্রামার। সো আপনারা যদি আপনাদের একটু বইয়ে দেখেন, এই যে বইয়ে একবারে ওই কথাটা লেখা আছে, আমি এখানে ভেঙে ভেঙে লিখছি, বইয়ে দেখেন মাঝখানে আর কি মানে এই যে এইটা দিয়ে কি বোঝাচ্ছে, যে এইটা অর এই পুরো জিনিসটা, এগুলা মানে আমি আলাদাভাবে দেখাইছি, বইয়ে একটা লাইনে দেখাইছে। সো এইখানকার তাহলে যেই এক্সপ্রেশনটা এখানে দেখানো হয়েছে, সেটা বেসিক্যালি হচ্ছে আমার বুলিয়ান এক্সপ্রেশন জেনারেট করে এরকম একটা কনটেক্সট ফ্রি গ্রামার। আচ্ছা, আমরা এখন বুলিয়ান এক্সপ্রেশনের 3 অ্যাড্রেস কোড লেখার একটা টেকনিক দেখব। সো সেই টেকনিকটাকে বলা হয় শর্ট সার্কিট কোড, বা এটাকে বলা হয় জাম্পিং কোড। অর্থাৎ এখানে যেটা করা হয়, আমার যেগুলো বুলিয়ান অপারেটর আছে, বুলিয়ান অপারেটর হিসেবে কে ছিল, অর ছিল, অ্যান্ড ছিল, নট ছিল, এই অপারেটরগুলো ডিরেক্টলি ইউজ না করে এটার পরিবর্তে জাম্প রুল বা গো টু রুলগুলো ইউজ করা হয়। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে কী বুঝাতে যাচ্ছি। আমি এখানে বইয়ের এক্সাম্পলটাই নেই। বইয়ে যেটা দিছে যে ইফ এক্স লেস দ্যান 0 অর এক্স গ্রেটার দ্যান 200 অ্যান্ড এক্স ডাজ নট ইকুয়াল টু ওয়াই, দেন এক্স ইকুয়াল টু 0। অর্থাৎ আমি এইটাই যদি নেই, ইফ এক্স লেস দ্যান 0 অর এক্স গ্রেটার দ্যান 200 অ্যান্ড এক্স ডাজ নট ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে এক্স ইকুয়াল টু 0টা এই যে এই পাশে লেখার মানে যে কথা, আমার এটা বেসিক্যালি ইফের মধ্যে আছে, অর্থাৎ এই নিচে আমি যদি এইভাবে লিখি একই কথা। ঠিক আছে, বইয়ে জাস্ট দেখেন পাশে লেখছে। সো ওইটা বলা যে কথা, ওই আমার নিচে ওইটাকে লেখা একই কথা, অর্থাৎ একটু ইন্ডেন্ট করে লেখা একই কথা। তো এইটার যদি আমি শর্ট সার্কিট কোড লিখতে চাই, অর্থাৎ আমার এটার একটা 3 অ্যাড্রেস কোড লিখতে চাই বুলিয়ান এক্সপ্রেশনের, সো সেটা কীরকম হবে, যেমন আমি আপনাকে বলছিলাম যে এইখানকার একটু আগে দেখেন, এখানকার এই বুলিয়ান এক্সপ্রেশন আগে প্রেসিডেন্সটা দেখেন, যে আমরা আসলে কিসের থ্রুতে ইভ্যালুয়েট করবো, যে এই দুটো কি আগে অর করে দেন এটার সাথে অ্যান করব, নাকি হলো আমরা এইটার সাথে এই দুটাকে অ্যান করার ফলে যে রেজাল্ট পাবো সেটার সাথে আমরা এটাকে অর করব। ঠিক আছে, এখানে যে দুটো অপশন বললাম কোন অপশনটা হবে, তো এটার অ্যান্সার পাওয়ার জন্য কী করতে হবে, আমাকে প্রেসিডেন্সটা দেখতে হবে। আমাদের এখানে দুইটা অপারেটর আছে, অ্যান্ড আছে আর অর আছে, বুলিয়ান অপারেটর। সো কার প্রেসিডেন্সটা বেশি, অ্যান্ডের প্রেসিডেন্সটা বেশি, রাইট? অ্যান্ডের প্রেসিডেন্সটা বেশি হওয়ার কারণে বুঝতে পারতেছেন, অ্যান্ড হইলো আমার এইটা আর এইটাকে নিয়ে নিবে, এই দুটো জিনিসকে সে নিয়ে নিবে। তাহলে আমার এখানে বেসিক্যালি যে ইভ্যালুয়েশনটা হবে সেটা এইটার সাথে এই পুরা জিনিসটার অর হবে, তাই না? তাহলে অ্যান্ড হবে কার মাঝে, অ্যান্ড হবে হলো আগে এই দুটার মাঝখানে অ্যান্ড হবে, এই দুটার মাঝখানে অ্যান্ড হবে, আর পুরা জিনিসটা থেকে যে রেজাল্টটা পাইলাম সেটার সাথে হলো আমার এই এক্স লেস দ্যান 100 এটার সাথে অর হবে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন, যে আমার যদি কোনো কারণে এইটুকু অংশ যদি আমরা ট্রু পেয়ে যাই,
এইটুকু অংশ যদি আমরা ট্রু পেয়ে যাই, অর যেহেতু আছে, তাহলে আমাদের কিন্তু নেক্সট পোর্শনটাকে আর ইভ্যালুয়েট করার কোনো দরকারই নাই। কারণ কি, নেক্সট পোর্শনটা 0 হোক আর 1 হোক, ডাজেন্ট ম্যাটার। এইটুক যদি 1 হয়েছে তাহলে পুরাটাই আমার ট্রু হয়ে যাবে এবং সেটা ইফের মধ্যে ঢুকে x=0কে সে এক্সিকিউট করবে। তাহলে আমরা যদি এখন এটা 3 অ্যাড্রেস করে লিখতে চাই, আমরা কিভাবে লিখব? যে ইফ x, আমরা লিখলাম ইফ ট্রু, মানে এই পোর্শনটা যদি ট্রু হয় তাহলে আমি এইভাবে লিখলাম ইফ ট্রু x<100। যদি এই অংশটা ট্রু হয়ে যায় আমাকে আর এই পোর্শনে যাওয়ার দরকারই নেই, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম ডিরেক্টলি লিখলাম গো টু L1 মানে হচ্ছে এই যে আমার এই পোর্শনটা, অর্থাৎ এই স্টেটমেন্টটা যেই লেভেলে আছে সেটা। তাহলে আমরা একটু L1টাকে রিফাইন করে আসি। তাহলে L1 মানে হচ্ছে আমার এখানে ওই L1 এর মধ্যে আছে হলো আমার x=0টা। তাহলে এটা x=0 3 অ্যাড্রেস করতে আমরা ওইটাই হবে, রাইট? কারণ এটা 3 অ্যাড্রেস কোডে অলরেডি আছে। আর যদি না থাকতো তখন হলো আপনাকে এইটাকে আবার এখানে 3 অ্যাড্রেস কোড আকারে লেখা লাগতো। আচ্ছা, তো তো দেখেন, তাহলে প্রথমটা আই গেস বুঝতে পারছেন যে এইটুকু অংশ যদি ট্রু হয় আমি ডিরেক্টলি L1-এ জাম্প করে যাব, আমার পরের অংশ ইভ্যালুয়েট করার দরকার নেই। বাট যদি ফলস হয়, এইটুকু অংশ যদি ফলস হয়, অর্থাৎ এই লাইনটা যদি ফলস হয়, তখন কি, তখনই তো সে কেবল তো পরের লাইনে আসবে, রাইট? তো পরের লাইনে যখন আসবে তখন আমাকে কী চেক করতে হবে? দেখেন, পরের লাইনে যখন সে আসলো তখন বেসিক্যালি আমাকে এই যে এই পোর্শনটাকে এখন আমাকে ইভ্যালুয়েট করতে হবে, এই পোর্শনটা, এই ভিতরের পোর্শনটাকে এখন আমাকে ইভ্যালুয়েট করতে হবে। এখন এইখানে দেখেন কি আছে, এখানে আছে বেসিক্যালি আমার অ্যান্ড আছে, তাই না? এই পোর্শনে আমার বেসিক্যালি অ্যান্ড আছে। তাহলে অ্যান্ডের সময় আমি কী বলছিলাম? অ্যান্ডের সময় আমি বলছিলাম যে আমার প্রথম পোর্শনটা যদি ফলস হয় তাহলে বলতে পারবো হচ্ছে পুরাটাই ফলস। প্রথম পোর্শনটা যদি ফলস হয় তাহলে আমি বলতে পারবো পুরাটাই ফলস। তাহলে আমরা ওই টেকনিকে ইউজ করব যে ইফ ফলস, কোন পোর্শনটা? প্রথম পোর্শনটা। তাহলে ইফ ফলস, তাহলে আমরা গো টু কী করবো? ফলস, মানে L2-তে যাব। দেখেন কেন L2-তে গেলাম, চিন্তা করেন, আমার এই লাইনটা ফলস হওয়ার কারণেই তো সে কেবলমাত্র এই লাইনটা এখন চেক করতে আসছে। তার মানে দেখেন প্রথম পোর্শনটা ফলস, অর্থাৎ প্রথম পোর্শন থেকে আমরা 0 পাইছি। দেন পরের পোর্শন চেক করতে আসছি, পরের পোর্শনেও যদি আমরা ফলসটা পেয়ে যাই, তাই না? ইফ ফলস, অর্থাৎ এইখানে যদি এই পোর্শনটা যদি ফলস হয়ে যায় তখন আলটিমেটলি কি, পুরো জিনিসটা এখন ফলস। তাহলে আমাকে এখন ফলসের লেভেলে যেতে হবে। তাহলে ট্রুর লেভেল দিছিলাম আমরা L1, অর্থাৎ এই ভিতরের পোর্শনটাকে দিছিলাম L1। তাহলে ফলসের লেভেল কোনটা? ফলসের লেভেল হলো ইফের বাইরের পোর্শনটা। যে ইফের বাইরে যদি আমার L2 থাকে, সেই L2 পোর্শনটা হচ্ছে আমার ফলসের পোর্শন। তাহলে আমাদের এখানে L2 হবে কোথায়? L2 হবে হচ্ছে আমার এই ইফের বাইরের, তাই না? এখানকার হবে আমার L2 পোর্শনটা। তাহলে ইফ ফলস তাহলে হবে আমার L2, গো টু L2। আচ্ছা, এখন আর ইনকেস এই পোর্শনটা মনে করেন ফলস না, এই পোর্শনটা ট্রু, তখন সে কী হবে? তখন কিন্তু সে আবার নিচের লাইনে চেক করতে আসবে, রাইট? যে আমার এই লাইনটা যেটা লিখলাম, এই লাইনটা হয়তো আমার ট্রু হয়ে গেছে, অর্থাৎ এই যে এই লাইনটা হয়তো আমার ট্রু হয়ে গেছে, তখনই কি সে কিন্তু আবার তাকে পরের লাইনটাকে মানে পরের পোর্শনটাকে তাকে চেক করতে আসতে হবে যে পরের পোর্শনটা কি ট্রু কিনা। কারণ অ্যান্ডের সময় আমরা বলছিলাম যে প্রথম পোর্শনটা যদি ট্রু হয় পরেরটাকেও ট্রু হইতে হবে। তাহলে এখন আমরা জাস্ট কী করবো, যে পরেরটা ট্রু কিনা বা বা পরেরটা ফলস কিনা। যদি পরেরটা যদি ফলস হয় তার মানে কি, স্টিল পুরাটাই ফলস, দেন ফলসের লেভেলে চলে যাবে। আর পরেরটা যদি ট্রু হয় তাহলে সে ট্রুর লেভেলে চলে যেতে পারে। তো আপনি দুইভাবেই করতে পারেন। আমি এখানে ফলসেরটাই দেখাই, যে আমার ওইটাও যদি ফলস হয়, নেক্সট স্টেটমেন্ট যদি ফলস হয়, তখন সে গো টু কোথায় যাবে? গো টু সে ফলসের লেভেলে চলে যাবে, ঠিক আছে? আর যদি ইনকেস এইটা যদি আবার ট্রু হয়ে যায়, মানে এই প্রশ্নটা যদি ট্রু হয়, তখন তো এটা এখানে তো আর গো টু হবে না, তখন সে নর্মালি, দেখেন ট্রু হইলে L1-এ যে যাইতো নর্মালি, কিন্তু সে তখন এই L1টাকে সে এক্সিকিউট করবে, ঠিক আছে? নর্মালি সে L1টাকে এক্সিকিউট করবে, দেন L1 এক্সিকিউট করার পর দেন সে L2-তে চলে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু লক্ষণীয়, আমার এখানে কিন্তু কোনো এলস পোর্শন নাই, ঠিক আছে? এখানে কিন্তু শুধু একটা ইফ লেখছে, ইফ লেখে আমার ইফ যদি ট্রু হয় এটা এক্সিকিউট হবে, আর নাইলে সে কোথায় আসবে? সে হলো এই যে L2 মানে হচ্ছে আমার তার পরের, ইফের পরের যে জিনিসগুলো থাকবে সেটা। সো আমার যদি ট্রু হয়, ট্রু হওয়ার পর কী হবে? এইটা তো এক্সিকিউট হবে, এরপর কিন্তু সে L2-তে আবার নর্মালি যাবে, কারণ L2 ব্লকটা তো আমার ইফের বাইরের ব্লক, ঠিক আছে? আর যদি ফলস হয় তখন সে ডিরেক্টলি L2-র কাছে যাবে। সেজন্য আমার এইখানকার আমি যে কোডটা লিখলাম, এটা বেসিক্যালি হচ্ছে আমার যে শর্ট সার্কিট কোড বা জাম্পিং কোড ফর দিস স্টেটমেন্ট।
তাহলে এখন একটু মিলাই দেখতে পারেন যে প্রথম অংশটা যদি ট্রু হয় ডিরেক্টলি আমরা L1 জাম্প করতেছি, L1 জাম্প করতেছি, L1 থেকে আমার এটা ইভ্যালুয়েট হচ্ছে, এরপর তো আমার নর্মালি সে আবার L2কে ইভ্যালুয়েট করবে, ঠিক আছে, যে মানে যেটা নর্মাল, যেহেতু কোনো এলস পোর্শন নাই। আচ্ছা, আর যদি কোনো কারণে প্রথমটা ফলস হয় তখন সে আমার এই যে পরের লাইনে আসবে, পরের লাইনে আসে আবার চেক করবে যে এইটা কি ফলস কিনা। যদি এইটা যদি ফলস হয় তখন আমরা বুঝতে পারতেছি যে পুরো জিনিসটা এখন আমার ফলস হয়ে যাবে, রাইট, কারণ প্রথম পোর্শনটা তো অলরেডি ফলস, আর সেকেন্ড পোর্শনে প্রথমটাও যদি ফলস হয়ে যায় পুরোটাই ফলস, তখন আমরা ফলসের লেভেলে চলে যাব, L2তে চলে যাব, ঠিক আছে। আর যদি আবার এইটাও যদি আবার ট্রু হয়, এইটা ট্রু হওয়া মানে কি, তখন আমাকে আবার সেকেন্ড পোর্শনটাকে আবার চেক করতে হবে। আর যদি আমার এই পোর্শনটা যদি ফলস হয়ে যায় তার মানে কি দেখেন, তার মানে হলো পুরাটাই ফলস, রাইট। তো আমরা তখন লিখছি ডিরেক্টলি L2তে জাম্প করে যাবে, অর্থাৎ তখন আমরা ফলসের পোর্শনে চলে যাবে। তাহলে এই যে এখানেকার যে কোডটা লিখলাম এটা বেসিক্যালি আমার হচ্ছে শর্ট সার্কিট কোড। তো শর্ট সার্কিট কোড লেখার সময় হয়তো বুঝতে পারতেছেন যে আমরা কোন ট্রিকটা ইউজ করছিলাম, ওই যে অর আর অ্যান্ডের যেই আমার রুলটা ছিল, মানে যে ট্রিকটা আমি বলছিলাম যে অরের ক্ষেত্রে প্রথমটা যদি ট্রু হয় তাহলে পরেরটা চেক করতে হয় না। তো দেখেন আমি কিন্তু ওই কাজটাই করছি, ইফ ট্রু দেন ডিরেক্টলি গো টু L1। আর ইনকেস যদি ফলস হয় দেন হলো আমরা অ্যান্ডের রুলের ক্ষেত্রে আসছি। অ্যান্ডের রুলে কি, প্রথমটা যদি ফলস হয় তাহলে ডিরেক্টলি বলতে পারবো ফলসে চলে যাও, আর ইনকেস যদি সেটা না হয় তখন আমাকে সেকেন্ডটা দিয়ে চেক করতে হবে। তাহলে আমরা বলছি যে সেকেন্ডটা যদি ফলস হয় তাহলে আমরা ডিরেক্ট L2তে চলে যাও। তো এখানে আমরা ওই কাজটাই করছি। তো এইটা জাস্ট মোটামুটি আইডিয়া থাকলেই হবে, এটা অত রিগোরাসলি যে মানে করতে হবে এরকম না, বাস আইডিয়া থাকলে হবে যে হ্যাঁ আমরা আমাদের এরকম হইলে আমরা এইভাবে একটা 3 অ্যাড্রেস কোডকে জেনারেট করতে পারি। বুলিয়ান এক্সপ্রেশনের অনেকভাবে 3 অ্যাড্রেস কোড জেনারেট করা যায়, জাস্ট এটা হলো একটা ওয়ে, এই শর্ট সার্কিট কোড হলো একটা ওয়ে। বইয়ে যেহেতু মেনশন আছে আমি সেজন্য ওই জিনিসটা একটু বললাম। তো বইয়ে হলো আমি যে কাজটা করছি সেই কাজটা আর কি এখানে দেখাইছে। আচ্ছা, তো আমরা এখন কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টগুলোর যে কনটেক্সট ফ্রি গ্রামার আকার কীভাবে লেখা হয় সেটা একটু দেখি। যেমন বলছিলাম যে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টগুলো আমার ইফ হইতে পারে, যেটা নর্মাল ইফ। তাহলে একটা ইফকে আমরা কীভাবে লিখি, শুরুতে ইফ লিখি, প্যারেনথেসিসের মধ্যে আমার এই যে পোর্শনটা থাকে, যে বুলিয়ান এক্সপ্রেশন পোর্শনটা থাকে, এরপরে কী থাকে, স্টেটমেন্ট থাকে, রাইট। তাহলে আমি এখানে আবার এস লিখলাম, অর্থাৎ এখানে আমার স্টেটমেন্টটা থাকে। তারপরে দেখেন এই এসটাকে কিন্তু আপনি আবার করতে পারবেন, আবার এক্সপ্যান্ড করতে পারবেন। যেমন এখানে কিন্তু আপনি আবার ইফ পোর্শনটাকে কিন্তু আপনি এখানে আবার এখান থেকে ইফ আনতে পারবেন, ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনি আবার ইফ আনতে পারবেন। আপনার কোডে যদি ওইভাবে থাকে মাল্টিপল ইফ বা নেস্টেড ইফ থাকে তখন আপনাকে বেসিক্যালি এই এস থেকে আবার ইফ আনতে হবে। তো আমি জাস্ট আপাতত স্ট্রাকচারটাকে লিখি যে আমার যদি নর্মাল ইফ হয় তখন কি হবে, ইফ বি এস, এটা হলো আমার নর্মাল ইফ। আবার আমার কিন্তু এলস পোর্শনও থাকতে পারে একটা ইফের সাথে, তখন আমাদের ইয়াটা কী হবে, ইফ বি এস, অর্থাৎ ইফে এই এসটা হচ্ছে ইফের বডির মধ্যে যে পোর্শনটা সেটা, অথবা আমার এলসের বডির মধ্যে যে স্টেটমেন্টটা থাকে সেটা হচ্ছে আমার এই এসটা। এস মানে কিন্তু স্টেটমেন্ট, আমি বারবার মনে করাই দিই যে এই ইফটা যদি ট্রু হয়, এই বুলিয়ানটা যদি ট্রু হয় তখন ওই ইফের বডির মধ্যে যে স্টেটমেন্টগুলো সেটা থাকতেছে হলো আমার এই এসের মধ্যে। আর যদি সেটা ট্রু না হয়, ফলস যদি হয়, তখন এলসের বডির মধ্যে যে স্টেটমেন্টগুলো সেটা থাকতেছে আমার এই এসের মধ্যে। সো ডিস্টিংগুইশ করার জন্য আপনি S1 S2 আকারে লিখতে পারেন, যেমন প্রথমটাকে লিখলাম S1, এটাকে লিখলাম S2, আর এটাকে আমি লিখলাম S1, ঠিক আছে। তাহলে আমরা এখানে ইফটা দেখলাম, ইফ এলস দেখলাম, এরপর আমরা হোয়াইলটাকে দেখি। হোয়াইলটা দেখতে কীরকম হবে, হোয়াইল এরপর বি, তাই না, একটা হোয়াইলের মধ্যে প্যারেনথেসিস দিয়ে বি, এরপর কী থাকে, আমার স্টেটমেন্টগুলো থাকে। অর্থাৎ হোয়াইলের যে সিনট্যাক্সটা ছিল, হোয়াইলের মধ্যে এখানে কন্ডিশন দিতাম, এরপরে কি আমার স্টেটমেন্টটা থাকতো, হোয়াইলের যে কোনো স্টেটমেন্ট থাকে সেই স্টেটমেন্টগুলো। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয়, আমি কিন্তু এখানে কোনো কার্লি ব্রেস দেইনি। দেখেন এই যে গ্রামারটা দিছি, এই গ্রামারে কিন্তু আমি কোনো কার্লি ব্রেস ইন্ট্রোডিউস করিনি, কোনো রকম কার্লি ব্রেস দিয়ে কিন্তু আমি এরকম কাজগুলো করিনি, ঠিক আছে। এখানে দেখেন কোথাও কিন্তু কার্লি ব্রেসটা দেয়নি। সো আপনাদের এইখানে তাহলে আমার এখানকার যে স্টেটমেন্টগুলো লিখছি বা ইফ এলসের বা হোয়াইলের, এদের মধ্যে কিন্তু কার্লি ব্রেসগুলো নাই। কার্লি ব্রেস ছাড়া যে স্ট্রাকচার সেইটা কিন্তু আমার এই গ্রামারটা জেনারেট করে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ইফ এ গ্রেটার দেন বি, কথার কথা, এরপরে আপনি একটা স্টেটমেন্ট লিখতে পারবেন ইফের মধ্যে, যেহেতু কার্লি ব্রেস নাই। কার্লি ব্রেস না থাকলে আমি কিন্তু এর মধ্যে, এই ইফের মধ্যে শুধুমাত্র একটা স্টেটমেন্টই লিখতে পারবো, ঠিক আছে। এখানে হলো আমি একটা স্টেটমেন্ট হয়তো এক্স ইকুয়াল টু 0 লিখলাম, এইভাবে লিখলাম, ঠিক আছে। বাট এখানে কিন্তু মাল্টিপল স্টেটমেন্ট কিন্তু আসতে পারবে না। একটা ইফের মধ্যে যখন কার্লি ব্রেস দিব
তখন আমি এখানে এই ইফের মধ্যে আমি চাইলে আরও স্টেটমেন্ট অ্যাড করতে পারি। বাট যখন আমি কার্লি ব্রেস দিব না তখন কিন্তু শুধুমাত্র একটাই সিঙ্গেল স্টেটমেন্ট ওই ইফের মধ্যে থাকবে, মানে এই ইফের মধ্যে থাকবে। ঠিক আছে? সো সিমিলারলি এখানেও আপনাদের যে ইফেলস দেখতেছেন, এই ইফেলসের মধ্যেও এই ইফের বডির আকারে একটা স্টেটমেন্ট থাকবে, এলসের বডিতেও আমার একটা স্টেটমেন্টই থাকবে, যেহেতু কার্লি ব্রেস নাই। সিমিলারলি হোয়াইলের সময়ও হোয়াইলের বডিতে কিন্তু আমার এখানে একটাই স্টেটমেন্ট থাকতে পারবে। ঠিক আছে? অর্থাৎ আবার এখানে একটু কনফিউজ হয়ে না যে আমার এই যে এইখানে তো বলতে পারেন যে আমার স্যার এই ইফ থেকে তো এরকমও আসা পসিবল যে প্রথমবার ইফ বি নিলাম, তারপর এস নিলাম, দেন ওই এস থেকে আমি আবার ইফটাকে নিলাম, অর্থাৎ এখানে আমি আবার একটা ইফ আনলাম, তাই না? এখানে আমি আবার ইফ আনে দেন হলো এক্স ইকুয়াল টু 0 আনতেই তো পারি। এটাও কিন্তু এই গ্রামারটা সাপোর্ট করে, কারণ কি ইফ বি এস, দেন ওই এস থেকে আমি আবার ইফ বি এস নিলাম, দেন ওই এস থেকে আমি এক্স ইকুয়াল টু 0 নিলাম, এটা কিন্তু সাপোর্ট করবে এই গ্রামারটা। বাট এখানে কি আমার বলেন তো যে এখানকার এই যে দুটা লাইন লিখছি, এই দুটা লাইন কি আমার সেম ইফের মধ্যে না, কিন্তু এখানে শুধুমাত্র এই যে প্রথম লাইনটা কিন্তু আমার এই ইফের ভিতরের যে বডি সেটা সেখানে আছে, পরের যে এটা এই স্টেটমেন্টটা কিন্তু আমার সেকেন্ড ইফের বডি আকারে আছে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা খুবই ক্লিয়ার থাকবেন যে আমার এখানকার যে স্টেটমেন্টগুলো, এখানে কিন্তু প্রত্যেকটা স্টেটমেন্ট শুধুমাত্র একটা স্টেটমেন্টই হলো তার আগের ইফটা ধরে রাখতে পারতেছে। তার মানে এখানে ভিতরের যে ইফটা লিখতেছি, এই ইফটা বেসিক্যালি হলো আমার আগেকার ইফ বা আউটার ইফের যে স্টেটমেন্ট সেটা, আর ভিতরের যে এক্স ইকুয়াল টু 0 পোর্শনটা আছে সেটা হলো আমার ইনার যে ইফ সেটার স্টেটমেন্ট পোর্শন। অর্থাৎ প্রত্যেকটা ইফের আন্ডারে দেখেন একটাই করে স্টেটমেন্ট আছে। তো সেম গোস ফর এই বাকি যে দুইটা স্টেটমেন্ট লিখছি সেটা। তো এটা একটু ক্লিয়ার থাকবেন। তো এইটা হলো আমাদের বেসিক্যালি ইফ আর হোয়াইলের যে স্টেটমেন্ট সেটা, সেই জিনিসগুলো। এখন আমি একটু এটা 3 অ্যাড্রেস কোড জেনারেট কীভাবে করব সেটার আগে কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট আপনাকে একটু বুঝতে হবে। যে এইখানে তো বুঝতে পারতেছেন যেহেতু ইফ এলস আছে, আমাদের হলো লেভেলগুলো ঠিক করতে হয় যে ট্রু হইলে কোথায় যাব, ফলস হইলে কোথায় যাব, অর্থাৎ এখানে একটা লেভেলিংয়ের বিষয় আছে। সো আগে একটু বুঝতে হবে লেভেলিংগুলো কীভাবে হচ্ছে, দেন হইলো উই আর গুড টু কনস্ট্রাক্ট আওয়ার এসডিটি ফর দিস বুলিয়ান এক্সপ্রেশন। তো একটু যাই আমরা আস্তে ধীরে। তো প্রথমে আমি প্রথমটার জন্য আসি, যে দেখেন এখানে এস থেকে, এসটা বেসিক্যালি ডেরাইভ হয় কোথায়, ইফ বি এস ওয়ান। তাহলে আমরা যখন এটার লিখবো, 3 অ্যাড্রেস কোড লিখবো, সেই কোডের পোর্শনে কিন্তু এই বি মানে তো বুলিয়ান এক্সপ্রেশনের করসপন্ডিং 3 অ্যাড্রেস কোডগুলো কিন্তু থাকবে। আবার এস মানে ছিল স্টেটমেন্টের করসপন্ডিং যে 3 অ্যাড্রেস কোড সেগুলো কিন্তু থাকবে। তাহলে আমি যদি একটু ডায়াগ্রাম আকারে দেখাই, যে আমি যদি এই এসের যদি 3 অ্যাড্রেস কোড লিখতে চাই, অর্থাৎ এই স্টেটমেন্টের 3 অ্যাড্রেস কোড লিখতে চাই, যে স্টেটমেন্টটা বেসিক্যালি এইটা, সেখানের মধ্যে বি ডট কোড পোর্শন থাকবে, বি ডট কোড পোর্শনের মধ্যে বুলিয়ান এক্সপ্রেশনের যে 3 অ্যাড্রেস কোড সেই পোর্শনটা থাকবে, সেই কোডগুলো থাকবে। আবার সেখানে আমার এস ওয়ান, অর্থাৎ এই ইফের ভিতরে যে স্টেটমেন্টটা ছিল সেইটার যে 3 অ্যাড্রেস কোড সেটাও থাকবে। অর্থাৎ আমার এখানে থাকবে কি এস ওয়ান ডট কোড, সেই পোর্শনটাও আমার এখানে থাকবে। ঠিক আছে? আর ইফ তো থাকবেই, বুঝতে পারতেছেন এখানে তো আমার ইফ রিলেটেড একটা জিনিস থাকবে, এবং সেটা বি ডট কোডের মধ্যেই থাকবে। ওই যে আপনাদের হয়তো মনে আছে ইফ এ লেস দেন বি, দেন আমরা গো টু সামথিং এরকম কিছু লিখতাম। তো ইফটা আমার এটার মধ্যে ইনবেডেড আছে। সো মোর অর লেস কাইন্ড অফ দেখতে আমরা যদি ডায়াগ্রাম দিয়ে চিন্তা করি এরকম একটা জিনিস হবে। অ্যান্ড পুরা জিনিসটা মিলে এই যে কোডগুলো লিখলাম, এই পুরাটা মিলে বেসিক্যালি হলো আমার এসের পোর্শনটা। এই পুরাটা মিলে হচ্ছে আমার বেসিক্যালি হচ্ছে এস। ঠিক আছে? যেই এসটা হলো আমার ডেরাইভ হচ্ছিল, তাহলে এই পুরাটা মিলে হচ্ছে আমার এস। এখন একটা জিনিস চিন্তা করেন, এসের কোড লেখার সময় আপনাকে জাস্ট কিন্তু বি ডট কোড আর এস ওয়ান ডট কোডকে কিন্তু কনক্যাটিনেট করে দিলে হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যে এস ওয়ান কোডে কি সে সবসময় যাবে না। যখন বি ডট কোড এটার ইভ্যালুয়েশনটা যখন ট্রু হবে তখন কেবলমাত্র সে এস ওয়ান ডট কোডে এসে যাবে, আর যদি এটা ফলস হয় তখন কিন্তু সে এস ওয়ানে যাবে না। তাহলে যদি ট্রু হয়, এই বি ডট কোডের ইভ্যালুয়েশন যদি ট্রু হয়, তখন আমরা এখানে কি লিখবো, গো টু বি ডট ট্রু। বি ডট ট্রুটা বেসিক্যালি একটা লেভেলের নাম বোঝায়। আমি জেনারেলাইজভাবে লেখার জন্য বি ডট ট্রুকে লিখলাম, অর্থাৎ এখানে বেসিক্যালি L1 L2 L3 এরকম জিনিসপাতিগুলো থাকবে, লেভেলের নামটা থাকবে। তাহলে গো টু বি ডট ট্রু, তাহলে বি ডট ট্রু এই লেভেলটা কোথায় বসবে, এই লেভেলটা বসবে কিন্তু S1 ডট কোডের আগে। কারণ হলো বি ডট কোড যদি ট্রু হয় তখন সে এই লেভেলে জাম্প করে আসবে, অ্যান্ড এই লেভেলে যখন জাম্প করে আসবে এরপরে যে আমার S1 ডট কোড সেটাকে সে এক্সিকিউট করবে।
তাহলে বি ডট ট্রুর যে লেভেলটা সেই লেভেলটা আমার এখানে বসবে। আচ্ছা, এইখান থেকে ইভ্যালুয়েশন তো বি ডট ফলসও হতে পারে, মানে ফলসও আসতে পারে, রাইট? এই বুলিয়ান এক্সপ্রেশনের ভ্যালুটা 0 তো হতে পারে। তো যদি কখনো ফলস আসে তখন আমাকে যে কোথায় যেতে হবে, বি ডট ফলসে যেতে হবে, তাই না? বি ডট ফলসে যেতে হবে। আচ্ছা, বি ডট ফলস মানে এই বি ডট ফলস যে লেভেলটা, যেমন L1 L2 L3 যাই হোক, এই লেভেলটা আমি কোথায় বসাইতে হবে? এই লেভেলটাকে কিন্তু বসাইতে হবে আমার S1 ডট কোডের পরে, তাই না? কারণ কি, আমরা চাই কি, যদি এটা ফলস হয়, এটা যদি ফলস হয় সে যেন S1-এ না ঢুকুক, এটার পরে যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলোতে চলে যাক। তাহলে এটার পরে যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলো, অর্থাৎ আমি দেখেন যেটা করলাম, একদম এসের বাইরে, এস ছিল আমার এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা মিলেছিল আমার এস, একদম এটা এসের বাইরে আমি বি ডট ফলস লেভেলটাকে ডিফাইন করলাম। অর্থাৎ আপনার এই এসটার, এই এসের পরে, এই এসের পরে যদি কোনো জিনিস থাকে, কোনো লাইন থাকে, সেই লাইনে আমার সে চলে যাবে। সেজন্য আমরা দেখেন এখানে লিখলাম বি ডট ফলস। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন, মানে অতটা কঠিন কিছু না। যদি ট্রু হয় তাহলে আমাদের লেভেলটাকে লেখা লাগবে হলো S1 ডট কোডের এখানে, আর যদি আমার ফলস হয় তাহলে ফলস লেভেলটাকে কোথায় রাখতে হবে? ফলস লেভেলটাকে রাখতে হবে একদম এস যেটা ছিল, এস ছিল হলো পুরোটা মিলে ছিল এস, একদম এসের বাইরে রাখতে হবে। তাহলে যখন ফলস হবে সে যেন ওর বাইরে চলে যায়, বাইরের যে পোর্শনগুলো আছে সেই পোর্শনগুলোতে সে যেন চলে যায়। তো এটা যদি বুঝে থাকেন আমাদের এখানে, তাহলে দেখেন এই যে বি যে অ্যাট্রিবিউটটা আছে, বি যে আমার এই কনটেক্সট ফ্রি গ্রামারের যে বি আছে, এই বি এর, তাহলে আমি অলরেডি দেখেন দুইটা অ্যাট্রিবিউট কিন্তু জানলাম, একটা হলো ট্রু অ্যাট্রিবিউট, একটা ফলস অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে কে থাকে? লেভেলের নামগুলো থাকতেছে। তাহলে বি ডট ট্রু, বি ডট ফলস আছে। আবার আমি মাত্র আপনাকে বললাম যে ইনকেস বি ডট ফলস যদি মানে এই কোডের ইভ্যালুয়েশনটা যদি ফলস হয় তখন আমাকে বি ডট ফলস লেভেলে যাইতে হবে, এবং বি ডট ফলসটা কোথায় বসতেছে? এস এর পরে, এই পুরা এস, তাই না? এই পুরা এস সেটার পরে আমাকে বসতেছে। তাহলে এসেরও একটা অ্যাট্রিবিউট আছে, সেটাকে বললে আমরা এস ডট নেক্সট। ঠিক আছে, এস ডট নেক্সট, তার মানে এই যে এখানকার যে আমি এসগুলো দেখতেছি, এইটারও একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হলো নেক্সট। নেক্সট মানে বোঝাচ্ছে যে এইটার পরে কে আছে, এইটার পরের লেভেল কে। তাহলে এই নেক্সট লেভেল দিয়ে আমরা বুঝতেছি যে এস এর পরে যদি কোনো 3 অ্যাড্রেস কোড থাকে, সেই 3 অ্যাড্রেস কোডটা কোন লেভেলে আছে, সেই লেভেলটা হচ্ছে আমার এই নেক্সট লেভেলে থাকতেছে। তাহলে এখন এইটুক যদি বুঝে থাকেন তাহলে বলেন তো আমি কি এটা লিখতে পারি যে বি ডট ফলস এই লেভেলটাই বেসিক্যালি হচ্ছে আমার এস ডট নেক্সটের লেভেল? এটা কিন্তু বলাই যায়, তাই না? যে আমার এই পুরা এসের পরে যদি কোনো 3 অ্যাড্রেস কোড থাকে, সেই 3 অ্যাড্রেস কোডের লেভেলটাই হচ্ছে আমার বি ডট ফলসের লেভেল। তার মানে যদি কখনো ফলস হয় আমার ডিরেক্টলি ওখানে চলে যাবে। তাহলে এটা কিন্তু বলাই যায় এস ডট নেক্সট ইকুয়াল টু বি ডট ফলস। আবার এটা কি বলা যায়, যেমন দেখেন এখানে কিন্তু আমার S1টা আছে, S1-এরও অবশ্যই একটা নেক্সট অ্যাট্রিবিউট থাকবে, তাই না? যেহেতু এস এর আছে তার মানে কি S1-এরও থাকবে। আমি কিন্তু এটাও বলতে পারি S1 ডট নেক্সট ইকুয়াল টু বি ডট ফলস। এটাও কিন্তু বলা পসিবল, কারণ দেখেন S1 মানে কোন পোর্শনটা? S1 মানে হচ্ছে আমার এই যে এই পোর্শনের পরে আমাদের দেখেন ওই বি ডট ফলসটাই কিন্তু আছে, এই পোর্শনের পরে আমাদের বি ডট ফলস পোর্শনটাই আছে। তাহলে আমরা কিন্তু এটাও বলতে পারি যে S1 ডট নেক্সটে বি ডট ফলসের জিনিসটাই পড়বে। তো বইয়ে যখন এটা এসডিডি ফর্মে লেখছে তখন এই দুটো লাইনকে একসাথে মার্চ করে লেখছে, অর্থাৎ তারা একবারে লেখছে হচ্ছে যে বি ডট ফলস ইকুয়াল টু S1 ডট নেক্সট ইকুয়াল টু এস ডট নেক্সট। তার মানে এস ডট নেক্সটের যে লেভেলটা থাকতেছে সেটা S1 ডট নেক্সটেও একই লেভেল, আবার বি ডট ফলসেও তারা সেম লেভেল। আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে। এবার যদি আমরা ইফ এলস পোর্শনে আসি, সো তো এইখানেও দেখেন আমরা ওই যে বি ডট কোডকে রাখছি, এরপরে S1 ডট কোড পোর্শনকে রাখছি, এরপর S2 ডট কোড পোর্শনকে রাখছি। তো এইখানকার লেভেলিংগুলো আমি এখানে দেখাই দিছি, বোঝার কথা যে এটা কিভাবে হয়েছে। যে বি ডট কোড যদি ট্রু হয় তাহলে আমাদের কাজ কি? তাহলে আমাদের কাজ হলো যে S1 পোর্শনে গো টু করা, রাইট? তাহলে আমার যে বি ডট ট্রু যে লেভেলটা বসবে সেটা বেসিক্যালি কি S1 ডট কোডের আগে বসবে। সেজন্য দেখেন S1 ডট কোডের আগে আমরা বি ডট ট্রু লেভেলটাকে রাখছি। সিমিলারলি আমার যদি কন্ডিশনটা ফলস হয় তখন সে আমার S2-তে যাবে, তাহলে S2 ডট কোডের আগে আমার উচিত হলো বি ডট ফলসকে রাখা। তাহলে এখানে হলো আমি বি ডট ফলসকে রাখছি। এখন একটা জিনিস চিন্তা করেন, আমি যদি জাস্ট এইভাবে রেখে দেই, অর্থাৎ যখন আমাকে বললো যে এস ডট কোডের ইয়াটা লেখো, এস ডট কোড মানে কি? যে এইটা এস ডট কোড মানে কি? আমি জাস্ট বললাম যে বি ডট কোড কনক্যাটিনেশন
এই লেভেলটা, দেন কনক্যাটেনেশন এস ডট কোড, দেন এটার সাথে এই লেভেলটা কনক্যাটেনেট করলাম, এরপরে এই কোডটাকে কনক্যাটেনেট করে দিলাম। তাহলে কি আমার জন্য মানে হয়ে গেল জিনিসটা? একটু যদি খেয়াল করেন যে দেখেন আমার যদি বি ডট কোডটা ট্রু হয় তখন কোথায় গো টু করবো? বি ডট ট্রু লেভেলে। তাহলে বি ডট ট্রু লেভেল হলো আমার এই লেভেলটা। তাহলে এইখানে আমরা গো টু করলাম, গো টু করে সে এটা নর্মালি এক্সিকিউট করা শুরু করবে, সে এটাকে নর্মালি এক্সিকিউট করা শুরু করবে। আচ্ছা, এখন নর্মালি এক্সিকিউট করার পর এখানে যেহেতু আর কোনো কিছু লেখা নাই, সে কিন্তু আবার এরপরে এই যে এই বি ডট ফলসে আসবে, এসে এই এস টুর কোডগুলোকে সে এক্সিকিউট করা শুরু করবে। আপনাদের তো মনে আছে যে এস টুটা কিন্তু হলো আমার এলসের পোর্শন। তার মানে আমার এখানে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি? এখানে যেটা হচ্ছে, এই যে এই কোড পোর্শনে যেটা হচ্ছে, আমার এস ওয়ানের মানে এটা যদি ট্রু হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, সে তো এস ওয়ানকে এক্সিকিউট করতেছে, ঠিক আছে, এরপরে সে আবার এলসের পোর্শনটাকে এক্সিকিউট করা শুরু করতেছে, তাই না? এখানে কিন্তু তাই হচ্ছে যে আমার এস ওয়ান ডট কোডকে এক্সিকিউট করলো, এরপর আমার কোড পরের লাইনে গিয়ে আবার বি ডট ফলসের লেভেলের মধ্যে ঢুকে আমার এই লাইনগুলোকে সে আবার এক্সিকিউট করা শুরু করলো। বাট এটা তো অ্যাকচুয়ালি হয় না। আমার ইফ এলসটা কীভাবে কাজ করে, যে আমার ইফের পরে এই স্টেটমেন্ট পোর্শনটাকে সে এক্সিকিউট করলো, করার পর সে কিন্তু এখান থেকে বের হয়ে একদম ইফের বাইরের পোর্শনে চলে যায়, তাই না? এরকম হয়। অর্থাৎ যে কোনো একটা সাইড এক্সিকিউট হয় সেটা আমার এস ওয়ানটা এক্সিকিউট হবে অথবা এস টুটা এক্সিকিউট হবে বেসড অন দ্য কন্ডিশন। তাহলে আমাকে এখানে যেটা করতে হবে, এখানে একটা এক্সপ্লিসিট গো টু লিখতে হবে এস ওয়ান ডট কোডের পর। অর্থাৎ আমরা এখানে যদি লিখি গো টু, কোথায় গো টু করবো? দেখেন এখানে এই জিনিসটা কোথায় গো টু হবে এটা বুঝতে পারতেছেন, এটা এস ডট নেক্সটে হবে, রাইট? এস ডট নেক্সটে যে লেভেল, কারণ পুরোটা হলো আমার এস, এইটার পরে আমার যদি কোনো থ্রি অ্যাড্রেস কোড থাকে সেইটার লেভেল যদি আমি এস ডট নেক্সট লেভেল আকারে রাখি, তাহলে সেইখানে কিন্তু সে গো টু করবে। তাহলে এখানে আমরা কী লিখলাম? গো টু এস ডট নেক্সট। ঠিক আছে, এখন কিন্তু আর কোনো সমস্যা নেই। এখন হলো সে বি ডট ট্রুতে যদি আসে এগুলা নর্মালি এক্সিকিউট করার পর সে গো টু এস ডট নেক্সট করবে। তাহলে এস ডট নেক্সটটা আমরা কোথায়? এস ডট নেক্সটটা হলো একদম আমার এই ইফের বাইরে, ইফ এলসের বাইরে, ঠিক আছে, একদম এস ডট নেক্সটে সেইখানে গো টু করবে। এখন সে আর এই বি ডট ফলসের মধ্যে ঢুকে এস টু ডট কোডকে আর এক্সিকিউট করবে না। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে এখানে এটা কি হলো। আর এখানকার এগেন আমি একটু লেবেলিংগুলো বলি, যে এখানকার এই এসের পরের যে পোর্শনটা সেটা তো আমার আছে এস ডট নেক্সট লেভেলের থ্রুতে, ঠিক আছে, এসের পরের পোর্শনটা আছে আমার এস ডট নেক্সটের লেভেলের থ্রুতে। আচ্ছা, এস টুর নেক্সটে যেহেতু আমার এস তো একটা নন টার্মিনাল, তাই না? এটার আমি দেখলাম দুইটা অ্যাট্রিবিউট থাকবে, একটা হলো কোড অ্যাট্রিবিউট, একটা হলো লেভেল মানে নেক্সট অ্যাট্রিবিউট। তো কোড অ্যাট্রিবিউটটা বেসিক্যালি যেটা করে, যে এখানে আমি সবগুলা এই যেই পোর্শনগুলো দেখলাম এগুলোকে জাস্ট কনক্যাটেনেট করে। আমরা যখন ওই এসডিডিটা দেখবো তখন আরও ক্লিয়ার হবে। আর নেক্সট অ্যাট্রিবিউটে কী থাকবে, যে ওর নেক্সটে কোন লেভেলটা, ওটার নেক্সটে। তাহলে আমাকে এখান থেকে একটু এই জিনিসটা বুঝতে পারেন কি না, যে আমার এখানে এস ডট নেক্সট এই লেভেলটা আর কার লেভেল হবে? অর্থাৎ এই লেভেলটা যদি এল ওয়ান হয়, এই এল ওয়ান লেভেলটা আর কার হবে? যেমন দেখেন এস ওয়ান ডট নেক্সট এইটাও কিন্তু এখানেও কিন্তু এস ডট নেক্সটের লেভেলটাই বসবে। কারণ কি, ওই যে মাত্র বললাম এই এস ওয়ান কোডটা এক্সিকিউট করার পর সে এরপরে কোন লেভেলে যাবে? সে কিন্তু ডিরেক্টলি এস ডট নেক্সট লেভেলে যাবে, তাই না? এই লেভেলে যাবে, সে কিন্তু আবার বি ডট ফলসে আসবে না। তাহলে আমরা এস ওয়ান ডট নেক্সট অর্থাৎ এইখানকার এস ওয়ানের অ্যাট্রিবিউটের নেক্সটে আমরা এস ডট নেক্সটের লেভেলটাকেই রেখে দিব। তাহলে এখানে এস ডট নেক্সটের ভ্যালু যদি এল ওয়ান বা এল টু যেটাই হোক, সেই ভ্যালুটাই আমার এস ওয়ান ডট নেক্সটে বসবে। আবার এস টু যেটা আছে, এস টুর নেক্সটে কে বসবে? অর্থাৎ এইটার পরে কে আছে? এইটার পরে কিন্তু এটা ইনটিউটিভলি বুঝাই যায় এটার পরে তো এস ডট নেক্সটই আছে, তাই না? যে একটা এলস পোর্শনের আমার এস টুটা এক্সিকিউট হলো, এই এস টুর পর এইটা এক্সিকিউট হওয়ার পর কোন পোর্শনটা এক্সিকিউট হবে? অবশ্যই এটার পরে যেটা আছে এস ডট নেক্সটে, অর্থাৎ এখানে যদি কোনো লাইন থাকে ইফ এলসের বাইরে সেই লাইনগুলো এক্সিকিউট হবে। তাহলে এখানে কিন্তু এটাও লেখা যায় যে এস টু ডট নেক্সটেও আমার বেসিক্যালি কি এস ডট নেক্সটটাই বসবে, ঠিক আছে? তাহলে আমাদের ইফ এলসে বেসিক্যালি আমার এই নেক্সটটা কীভাবে রিজলভ হচ্ছে, এস ডট নেক্সটটা এস ওয়ান ডট নেক্সটেও বসতেছে, আর এস ডট নেক্সটটা এস টু ডট নেক্সটেও বসতেছে। এবং বইয়ে হলো ওই জিনিসটাই এখানে দেখানো হয়েছে, এখানে ওই জিনিসটা দেখানো হয়েছে যে বি ডট কোড এটা থাকলো, এবং এটার পরে কি বি ডট ট্রু, অর্থাৎ এই পোর্শনে যদি ট্রু হয় তখন হলো আমার এস ওয়ান ডট কোডে গেল, দেন এখানে এক্সপ্লিসিট একটা গো টু করলাম এস ডট নেক্সটে, যাতে সে বি ডট ফলসে ঢুকে এস টু ডট কোডকে এক্সিকিউট না করতে পারে, ঠিক আছে? সেই জন্য আমরা এখানে এটাকে ইয়া করলাম, এখানে এটাকে আমরা গো টু করে দিলাম। আর
বি ডট ফলসটা এই লেভেলটা কোথায় বসবে, আমার এই এলসের পার্টে, রাইট? তাহলে এলসের যে আমার S2 কোডটা ছিল সেটার আগে হলো বি ডট ফলসটা আছে। আর লেবেলিংগুলো কীভাবে পাস হয় ওটা হয়তো আমি বোঝাতে পারছি যে আমার এখানে লেবেলিংগুলো এইভাবে পাস হবে। তো এটা SDD যখন দেখবো তখন এই জিনিসগুলো আপনি আবার দেখবেন। আচ্ছা, এরপরে আমরা আসবো হলো হোয়াইলের ক্ষেত্রে। আচ্ছা, হোয়াইলের ক্ষেত্রে একটা জিনিস দেখেন, হোয়াইলের ক্ষেত্রে আমাদের এটা তো একটা লুপ। তো লুপের ক্ষেত্রে হোয়াইল লুপ কীভাবে কাজ করে, যে আমাদের আগে কন্ডিশনটা চেক করে যদি কন্ডিশনটা ট্রু হয় তখন সে আমার ওই বডির মধ্যে যায়। ঠিক আছে, বডির মধ্যে যাওয়ার পর সে কিন্তু এখান থেকে বের হয়ে যায় না, সে কী করে, সে আবার কন্ডিশনের যে কোডটা আছে সেখানে যায়, গিয়ে আবার কন্ডিশনটা চেক করে। এগেইন যদি এটা ট্রু হয় সে আবার বডির মধ্যে ঢোকে, আবার কন্ডিশনটা চেক করতে যায়, গিয়ে আবার যদি ট্রু হয় ঢোকে, আর যদি ইনকেস ফলস হয়ে যায় তাহলে সেটা ঢোকে না। তাহলে দেখেন এই বি ডট কোডের এখানে দুইটা আছে, একটা হলো ট্রু, একটা আছে ফলস। তাহলে বি ডট ট্রু লেভেলটা কোথায় বসবে, আমার এই হোয়াইলের যে স্টেটমেন্টটা আছে সেটার আগে বসবে, যে আমার এইটা যদি ট্রু হয় তখন বি ডট ট্রুটা আমার এই জায়গায় বসবে। তাহলে এখানে দেখেন এই পোর্শনটা যদি ট্রু হয় তখন গো টু বি ডট ট্রু। তাহলে বি ডট ট্রু মানে বেসিক্যালি কি, যে স্টেটমেন্টের পোর্শনটা, তাই না? তাহলে স্টেটমেন্টের পোর্শনটা আমরা এইখানে লিখলাম, এইভাবে লিখলাম। এরপরে আমরা যদি কোনো কিছু না লিখি তখন কিন্তু সে ডিরেক্টলি আবার এই যে এগুলো এক্সিকিউট করার পর সেখান থেকে কিন্তু বের হয়ে যাবে। বাট আমরা কিন্তু সেটা চাই না। আমরা কি চাই, যে যখন সেটা এক্সিকিউট করলো এরপর সে আবার যেন এই বি ডট কোডে গিয়ে আবার কন্ডিশনটা চেক করে। সেই জন্য আমাকে এখানে এক্সপ্লিসিটলি গো টু বিগিন লেভেল লিখতে হবে। ঠিক আছে, তাহলে গো টু বিগিন একটা লিখতে হবে। তার মানে বুঝতে পারছেন যে এইখানে বি ডট কোডের আগে একটা বিগিন লেভেল কিন্তু আনতে হবে, এই লেভেলটা আগে আনতে হবে। আপনাদের উপরে কিন্তু দেখেন ওরকম কোনো কিন্তু লেভেল আমরা আনিনি, আগের বার কোথাও কিন্তু আমাদের লেভেল লাগেনি, কারণ কি ওই যে লুপিংয়ের কাজ তো নাই, আমাকে তো ঘুরে আবার উপরে যাওয়ার তো কোনো দরকার ছিল না। বাট এখানে যেহেতু ঘুরে আবার উপরে যাইতে হবে সেজন্য দেখেন আমরা শুরুতে একটা বিগিন লেভেল রাখছি, এরপরে আমরা বি ডট কোডকে রাখছি, দেন বি ডট টু লেভেলকে রাখছি, এরপর আমরা S1 ডট কোডকে রাখছি, দেন হলে আমরা এক্সপ্লিসিটলি গো টু বিগিন করছি। তাহলে আমরা এখানে ডিরেক্ট যাবে। আর ইনকেস এটা যদি ফলস হয় সেটা মানে কি, সেটা কিন্তু একদম হোয়াইল লুপের বাইরে চলে যাবে, তাই না? বি ডট কোডের ইভ্যালুয়েশন যদি ফলস আসে সেটা হলো হোয়াইল লুপের বাইরে। তাহলে ওই হোয়াইল লুপের বাইরে বোঝানোর জন্য আমরা বি ডট ফলসটা কোথায় বসবে, একদম এই বাইরে বসবে। ঠিক আছে, তাহলে বি ডট ফলসটা আমার বাইরে বসবে। তাহলে এইটা আশা করি বুঝতে পারছেন, যে আমি তাহলে একটু যদি ডায়াগ্রামটা এইভাবে দেখাই, যে হোয়াইল বি এখানে আমার আসতেছে S1, আর এই পুরো জিনিসটা মিলে আসতেছে আমার পুরো জিনিসটা হলো আমার S। তাহলে বি ডট ট্রুটা কোথায় বসতেছে, বি ডট ট্রুটা বসতেছে আমার S1-এর আগে, S1-এর কোডের আগে বসতেছে হলো বি ডট ট্রুটা, দেন এখানে থাকতেছে আমার S1 ডট কোড। ঠিক আছে, আর এগেইন এখানে এক্সপ্লিসিটলি আমাকে কোথায় করতে হবে, গো টু একটা লেভেল আনতে হবে, বিগিন লেভেল। যে বিগিন লেভেলে বেসিক্যালি হলো আমার কি, এই যে কন্ডিশনের চেকিংয়ের এটা আসে, এই কন্ডিশন চেকিং, তাহলে এইখানে হলো আমার সেই বিগিন লেভেলটা, যাতে সে ঘুরে আবার এই কন্ডিশনে এসে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে এটা করছি। আর ফলস লেভেলটা কোথায়, ফলস লেভেলটা কিন্তু একদম বাইরে, হোয়াইল লুপের বাইরে, যে যদি ইনকেস কখনও কন্ডিশনটা ফলস হয় তাহলে সে যেন আবার এইখান থেকে নর্মাল যে লাইনগুলো আছে সেগুলো সে এক্সিকিউট করতে পারে। তো তো এইখানে কোডের পোর্শনটা আশা করি বুঝতে পারছেন। আর এখানে লেভেলগুলো কীভাবে পাস হবে, যেমন আমি বলছিলাম যে যেখানে যেখানে এস দেখবেন তাহলে সেগুলার কিন্তু নেক্সট অ্যাট্রিবিউটটাকে ফিল আপ করতে হবে। তো এই এস ডট নেক্সট এই এস ডট নেক্সটে কিন্তু বেসিক্যালি বি ডট ফলসটা আসতেছে। তার মানে আমাদের এখানে এই বি ডট ফলস এই লেভেলটা বেসিক্যালি এস ডট নেক্সট লেভেলটাই পাবে। তাহলে এস ডট নেক্সট যদি L1 হয়, বি ডট ফলসও বেসিক্যালি L1 হবে। ঠিক আছে, আবার এখানে যে এই জিনিসটা তাহলে হলো আমার এস ডট নেক্সট আকারে, তাহলে বি ডট ফলস। তাহলে এটা আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি একটু বইয়ে দেখি, বইয়ে এই যে এখানে দেখেন কি করছে, যে বি ডট কোডের পর বি ডট ট্রু হলে S1 ডট কোডে আসে, দেন আবার গো টু এক্সপ্লিসিটলি বিগিনে গেছে, আর এই পোর্শনটা হলো বি ডট ফলস। আবার আমি যেটা বললাম যে বি ডট ফলস বেসিক্যালি আমার কি, আবার এস ডট নেক্সট একই, তারা দুটা লেভেল কিন্তু তারা সেম। ঠিক আছে, এবং তারা সেম লেভেলে থাকতেছে। তো এই ছিল আমার মোটামুটি এই ডায়াগ্রামগুলো, আশা করি বুঝতে পারছেন যে এখানে ডায়াগ্রামগুলোতে কী বুঝাইছে। এই ডায়াগ্রামগুলো যদি বুঝে থাকেন এখন হলো আমার জন্য এসডিডি লেখা সহজ। তো এখানে দেখেন একটা এসডিডি লেখা আছে, এখানে হলে একটা এসডিডি লেখা আছে। আমি যদি এখন একটা একটা করে যাই, এখানে প্রথমটা দেখেন, প্রথম স্টেটমেন্টে আসে দেখেন
এখানে হলো যেই স্টেটমেন্ট আমরা মাত্র শিখলাম ইফ বি S1, ঠিক আছে। তো এখানে আমি আগে কোড পোর্শনটা দেখি। দেখেন এই এসের যে কোড পোর্শন, যে এস ডট কোড, এই কোডটা কীভাবে জেনারেট হবে, আমরা যদি একটু যাই, উপর থেকে আসি, এই যে ইফের ক্ষেত্রে দেখেন আমি যেটা বলছিলাম, আগে কে থাকবে, বি ডট কোড পোর্শনটা থাকবে, এরপরে বি ডট ট্রু লেভেলটা থাকবে, এরপরে হলো S1 ডট কোডটাকে থাকবে, তাই না? তাহলে এই তিনটাকে জাস্ট আমরা কনক্যাটিনেট করে দিব। তো এখানে ওই কাজটাই করছে, দেখেন বি ডট কোড, এরপরে লেভেল বি ডট ট্রু, অর্থাৎ যেই বি ডট ট্রু লেভেল যেটা থাকবে সেটা, এরপরে হলো S1 ডট কোডকে কনক্যাটিনেট করবো, তাহলে হলো ফাইনালি আমরা এস ডট কোডটা পেয়ে যাব, এটার যে কোড সেটা আমরা পেয়ে যাব। আর লেভেলগুলো কীভাবে পাস হবে, যেটা বলছিলাম যে আমার এখানকার যে এস ডট নেক্সটের মধ্যে, মানে বি ডট ফলসের মধ্যে এই বি ডট ফলস আর এস ডট নেক্সট লেভেল কিন্তু সেম হবে। বি ডট ফলস আর এস ডট নেক্সট লেভেল কিন্তু আমার সেম হবে, মানে তারা কিন্তু সেম লেভেল, তাই না? বি ডট ফলস আর এস ডট নেক্সট তারা কিন্তু সেম লেভেল, অর্থাৎ এইটা যদি ইফের এই পোর্শনটা যদি ফলস হয় তাহলে কি ডিরেক্ট ইফের বাইরের যে পোর্শনটা, সেজন্য দেখেন যে এইখানে আমার ওই বি ডট ফলস ইকুয়াল টু এই এস ডট নেক্সটের ভ্যালুটা বি ডট ফলস থেকে যাচ্ছে। আবার যেটা বলছিলাম যে S1 এর নেক্সটে কে থাকবে, S1 এর নেক্সটেও বেসিক্যালি আমার এস এর নেক্সটটাই থাকবে, যেটা বেসিক্যালি হলো আমার বি ডট ফলস, একই জিনিস, তাই না? তিনটাই একই জিনিস। S1 এর নেক্সটে বি ডট ফলস থাকবে, বি ডট ফলসটাই আবার কি এস এর নেক্সটে, তারা একই লেভেল। সেজন্য বইয়ে ওই যে একটু আগে বলছিলাম যে বইয়ে একবারে 3টা লাইন লিখছে। তো এস ডট নেক্সটটা S1 ডট নেক্সটে বসতেছে, আবার ওই সেম ভ্যালুটাই বি ডট ফলসের মধ্যেই বসতেছে। তো এখানে আমি একটা জিনিস একটু বলে দেখি, এখানে এই যে আমাদের এস পোর্শনটা যে আছে, এই এস পোর্শনটা মানে হলো প্যারেন্টটা যে আছে, এইটা কিন্তু আমার আগেই ক্যালকুলেট হয়, এই লেভেলটা আমরা আগেই জানি। অর্থাৎ এস নেক্সটের লেভেল যদি L1 হয়, সেই L1টা আমরা আগেই ক্যালকুলেট করে রাখি, এবং পরবর্তীতে হইলো আমরা চাইল্ডের কাছে ওই লেভেলগুলোকে পাস করি, ঠিক আছে? যেমন এখানে দেখেন, এখানে বেসিক্যালি কী হলো, এস নেক্সটের লেভেলটা S1 নেক্সটে গেল, মানে কি এই যে এস ছিল আমার প্যারেন্ট আর চাইল্ডকে S1, তাহলে বুঝতে পারতেছেন প্যারেন্ট থেকে চাইল্ডে যাচ্ছে, অর্থাৎ এটা একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। তাহলে এস নেক্সটের লেভেলটা আমার যদি আগে ক্যালকুলেটেড থাকে L1 নাকি L2, সেটা কিন্তু আমি ডিরেক্টলি চাইল্ডের কাছে পাস করে দিচ্ছি। সিমিলারলি এস ডট নেক্সটের ভ্যালুটাই কিন্তু আবার বি ডট ফলসে যাইতেছে, তাহলে বিটা কিন্তু আবার ছিল কি এস এর চাইল্ড, তাই না? তাহলে দেখেন এখানেও প্যারেন্ট থেকে চাইল্ডের মধ্যে আমার জিনিসগুলো যাচ্ছে, প্যারেন্টের যেটা নেক্সট অ্যাট্রিবিউট এস ডট নেক্সট অ্যাট্রিবিউট, সেটা যাচ্ছে কোথায়, চাইল্ডের মধ্যে, বি ডট ফলসে যাচ্ছে, ঠিক আছে? তাহলে একটু বুঝতে পারতেছেন যে এইখানে আমার যে জিনিসটা, এটা কিন্তু একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট। তো এইখানে এই এই এইচডিগুলোতে মনে রাখবেন যে আমি এস ডট নেক্সট, এখানে যতখানে প্যারেন্টের নেক্সট অ্যাট্রিবিউট দেখতেছেন, সেগুলো আমি অলরেডি আগে থেকেই আমি সেই ভ্যালুগুলো জানি, আর আমি পাস করতেছি কি চাইল্ডের মধ্যে আমি সেই জিনিসগুলো পাস করতেছি। তাহলে ইফেরটা হোপফুলি আমি বুঝাইতে পারছি, ইফে এটা কী হইলো। এখন এলসে পোর্শনে আসেন, আগে আমি কোড পোর্শনটা আসি। কোডে দেখেন আগে কি করছে, বি ডট কোডকে আনছে, এরপর কনক্যাটিনেট করব কাকে, যদি বি ডট ট্রুটা যদি হয়, মানে এটার পর কে থাকবে, বি ডট ট্রু লেভেলটা থাকবে, তাই না? তারপর তো সে এস এর কাছে যাবে, অর্থাৎ আমার এখানকার যে ছিল, ডায়াগ্রামটা ছিল, আগে বি ডট কোড, এরপরে লেভেল থাকবে বি ডট ট্রু, এরপর হলো ট্রুর জন্য যে স্টেটমেন্ট কোড সেটা, তাই না? তো এখানে দেখেন ওই কাজটাই করা হয়েছে, বি ডট কোড দেন লেভেল বি ডট ট্রু, এটাকে কনক্যাটিনেট করছে, এরপর থাকতেছে আমার S1 ডট কোড। দেন আমি কি বলছিলাম, এরপরে কিন্তু আমাকে এই লাইনটা এক্সপ্লিসিটলি লিখতে হবে, তাছাড়া আবার এলসের পোর্শনকেও সে এক্সিকিউট করা শুরু করবে, সেজন্য আমাকে এখন এই লাইনটাকেও কনক্যাটিনেট করতে হবে, গো টু এস ডট নেক্সট। তো সেজন্য দেখেন গো টু এস ডট নেক্সট, অর্থাৎ একদম বাইরে পাঠিয়ে দিচ্ছে, এস ডট নেক্সট অর্থাৎ বাইরের লেভেলে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে কে থাকবে, এরপর বি ডট ফলস লেভেলটাকে কনক্যাটিনেট করতে হবে, ফাইনালি S2 ডট কোডকে কনক্যাটিনেট করতে হবে। তাহলে দেখেন বি ডট ফলস ওই লেভেলটা ফলসের লেভেল, দেন হলো S2 ডট কোড। তাহলে আশা করি যে এখানকার এস ডট কোডটা কীভাবে জেনারেট হয়েছে সেটা এখান থেকে বুঝতে পারছেন যে এখানে কীভাবে আসলো। এখন লেভেল পাসিংগুলো কীভাবে করব, যেমন আমি এখানে যেমন বলছিলাম যে আমার এই যে এস যেটা প্যারেন্ট, এস এর নেক্সটের লেভেলটা কার লেভেল হবে, এই S1 এর নেক্সটেও সেই লেভেলটা বসবে,
তাই না? একটু আগে যেটা বললাম যে S1 এর নেক্সটে এস এর নেক্সটে বসবে, কারণ কি? কারণ হলো S1 কোডটা এক্সিকিউট হওয়ার পর সে তো ডিরেক্টলি এস ডট নেক্সটে চলে যাবে, সে যেন আর এলস এর পোর্শনে আবার না ঢুকতে পারে। সেজন্য দেখেন এস ডট নেক্সটটা আমরা অ্যাসাইন করছি S1 নেক্সটে। আবার S2 নেক্সটে কে বসবে? S2 নেক্সটে তো ইনটিউটিভলি বুঝতে পারতেছি আমার এস এর নেক্সটটা বসবে, তাই না? অর্থাৎ যে এইখানকার এই যে S2 এর পরে তো আমার এস এর নেক্সটটাই বসবে, আর এইখানেও এস এর নেক্সটে S1 এর নেক্সটে আমার এস এর নেক্সটটাই বসবে। সেজন্য দেখেন S1 ডট নেক্সট ইকুয়াল টু এস ডট নেক্সট, S2 ডট নেক্সট ইকুয়াল টু এস ডট নেক্সট। এই কাজটাই এখানে এক লাইনে করা হয়েছে। এবং সেম জিনিস এখানেও দেখেন আমার অ্যাট্রিবিউটগুলা পার হচ্ছে কোথা থেকে কোথায়? প্যারেন্ট থেকে চাইল্ডে। যেমন এস ডট নেক্সটটা আমি আগেই জানি যে এস ডট নেক্সটের লেভেল কত, তাহলে সেই লেভেলটা পাস করতেছি কোথায়? S2 ডট নেক্সটে ওর চাইল্ডে পার করতেছি। আবার ওই সেম লেভেলই আমরা পার করতেছি হলো S1 ডট নেক্সটে। ঠিক আছে? তাহলে যখন এটার আমরা ওই যে নেক্সট লেকচারে অ্যানোটেড পার্টস ট্রি আঁকবো, তখন জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে যে কী হইলো এখানে। সো আপাতত এই আইডিয়াটা থাকলেই হইলো যে আমার এখানকার নেক্সটটা কীভাবে পাস হচ্ছে, নেক্সট লেভেলটা। আচ্ছা, এরপরে হোয়াইল পোর্শনটা আমি যদি আমি কোডটাকে দেখি, এস ডট কোডটা কীভাবে জেনারেট হবে? আগে ওই যে বিগিন লেভেলটাকে আনতে হয়, রাইট? আগে নতুন একটা লেভেল ক্রিয়েট করতে হয়, বিগিন লেভেল, এরপরে হলো বি ডট কোড। তাহলে দেখেন আগে একটা লেভেল বিগিন আনছে, এরপরে বি ডট কোড পোর্শনটা আনছে, এরপর কি যদি ট্রু হয় তাহলে বি ডট ট্রু লেভেলকে লাগবে, তখন তারপর সে S1 ডট কোডে যাবে। তাহলে লেভেল বি ডট ট্রু, এরপরে হলো আমার S1 ডট কোড, অ্যান্ড S1 ডট কোডের পর এটা যেহেতু লুপ, তাহলে আমাকে আবার গো টু বিগিনে যাইতে হবে, তাই না? গো টু বিগিন মানে কি? ওই যে কন্ডিশন যেখানে আছে, কন্ডিশনটা আবার চেক হবে। তাহলে সেজন্য দেখেন জেনারেট গো টু বিগিন করছি। ঠিক আছে? তাহলে আমাদের এই পোর্শনটা কোডটা আশা করি বুঝতে পারছেন। এখন লেভেল পাসিংটা কিভাবে হবে? লেভেল পাসিংটা সেটা হচ্ছে যে আমরা যদি চাই এখানে এখানে যেটা বলছিলাম যে এস ডট নেক্সটটা কিন্তু আমরা আগে থেকে জানি। আমি বারবার এই জিনিসটাকে ফোকাস দিচ্ছি যে এস ডট নেক্সট, এটা নেক্সটের লেভেলটা কী সেটা আমরা কিন্তু আগে থেকে জানবো, আগে থেকে আমরা ইনিশিয়ালাইজ করব। তাহলে ওই এস ডট নেক্সটকে আমাকে কোথায় কোথায় রাখতে হবে সেটা দেখেন। আমার কোনো কারণে যদি এই বি ডট কোডটা যদি ফলস হয়ে যায়, তাই না? বি ডট কোডে ইভ্যালুয়েশন যদি ফলস আসে, তার মানে কি? তার মানে সে কিন্তু এস ডট নেক্সটে চলে যাবে। অর্থাৎ এই যে বি ডট ফলস যে বলাটা যে কথা, হোয়াইল লুপের বাইরে এইটাই কিন্তু আবার এস ডট নেক্সট। তাহলে আমরা লিখবো কি? এই বি ডট ফলস ইকুয়াল টু এস ডট নেক্সট। অর্থাৎ বি ডট ফলসের লেভেলটা বেসিক্যালি এস ডট নেক্সটের লেভেলটা তারা সেম লেভেল। এবং দেখেন আমরা কিন্তু এখানে ওই কাজটাই করছি, বি ডট ফলস ইকুয়াল টু এস ডট নেক্সট। আরেকটা জিনিস হলো এই যে S1 এর নেক্সটে কে আছে, তাই না? এস এর নেক্সট যেহেতু আমরা করলাম, S1 এরও তো নেক্সট থাকবে। S1 এর নেক্সটে কে থাকবে? দেখেন এইটার পর সে কোথায় যায়? সে কিন্তু আবার ওই যে ইয়াগুলোকে চেক করতে যায়, যে কন্ডিশনটাকে চেক করতে যায়। S1 এর ইভ্যালুয়েট হওয়ার পর তারপর সে আবার কিন্তু চেক করতে যায়। তাহলে S1 এর নেক্সটে কে থাকবে? এই বিগিন লেভেলটা থাকবে না S1 এর নেক্সটে? সেজন্য দেখেন এখানে যেটা করা হয়েছে, এই S1 এর নেক্সটে বিগিন লেভেলটা আনছে। ঠিক আছে? তাহলে S1 এর নেক্সটে এটার পরে সে আবার যেহেতু কন্ডিশনে যাচ্ছে, সেজন্য S1 এর নেক্সটে বিগিন লেভেলটা আনছে। আর আর এইটা যদি কখনো ফলস হয়, এটা ফলস হওয়া মানে কি? সে একদম হোয়াইল লুপ থেকে বাইরে চলে যাবে। অর্থাৎ এস এর নেক্সটে যেই পোর্শনটা থাকতেছে সেই পোর্শনটা হলো আমার এই বি ডট ফলস। সেজন্য দেখেন এখানে লিখছে বি ডট ফলস ইকুয়াল টু এস ডট নেক্সট। আচ্ছা, তাহলে এটা গেল। আর আরেকটা ছোটো জিনিস যেটা ওখানে আমি দেখাইনি, এটা দেখলেই বুঝতে পারবেন, সেটা হলো এস থেকে যদি S1 S2, অর্থাৎ একটা স্টেটমেন্ট থেকে যদি মাল্টিপল স্টেটমেন্ট ক্রিয়েট হয়, অর্থাৎ অনেকটা জিনিসটা একটা এরকম যে আমাদের যদি এরকম থাকে যে একটা স্টেটমেন্ট মনে করেন যে হোয়াইল বি S1, এটা তো একটা এস থেকে তো এই স্টেটমেন্ট জেনারেট করা যায়। আরেকটা স্টেটমেন্ট আছে এরকম ইফ বি S1। তো দেখেন এখানে কিন্তু আমার দুইটা স্টেটমেন্ট আছে। তাহলে আমরা যখন এটা যদি পার্স ট্রি আঁকি, আমাকে এস থেকে S1 S2 আনতে হবে, দেন এই S1 থেকে আমরা আনবো হচ্ছে এইটাকে, এই S2 থেকে আমরা আনবো হচ্ছে এইটাকে। ঠিক আছে? তো এরকম আর কি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য সেজন্য আমাদের যে গ্রামার আছে সেখান থেকে দেখেন এস থেকে S1 S2 এরকম একটা রুল আছে। তাহলে আমরা যদি চাই এস এর কোড লিখতে, এই প্যারেন্টের কোডটাকে লিখতে, তাহলে আমরা ওই আগের মতো ডায়াগ্রামটা আঁকি। S1 ডট কোড, এখানে আছে হলো আমাদের S2 ডট কোড, এই পোর্শনটা আছে। এই পুরাটা মিলে হচ্ছে আমাদের এস।
সো এখানে ওই লেভেলগুলো চিন্তা করেন, এই S1-এর এখানে দেখেন সবগুলো কিন্তু একটা করে নেক্সট লেভেল থাকবে। এর নেক্সট লেভেল থাকবে, এর নেক্সট লেভেল থাকবে, S1-এর নেক্সট লেভেল থাকবে, S2-রও নেক্সট লেভেল থাকবে। আর এগুলার আবার কি একটা করে কোড করে, মানে কোড লেভেল আছে, রাইট? মানে S1 ডট কোড, এখানে হলো কোড অ্যাট্রিবিউট আছে, আর একটা S2 ডট কোড কোড অ্যাট্রিবিউট আছে, আবার সিমিলারলি S ডট কোড কোড অ্যাট্রিবিউট আছে। তাহলে S1-এর নেক্সট লেভেলটা কে হবে? S1-এর নেক্সটে কে থাকবে? এই যে S2 জিনিসটা, রাইট? তাহলে এখানে আমরা জাস্ট কি লিখবো? এইখানে আমরা জাস্ট ওই যে S1 ডট নেক্সট এই লেভেলটাকে আমরা করে দিব, যে S1-এর পরে আমরা S1 ডট নেক্সট লেভেলটাই থাকতেছে, ঠিক আছে? আর এরপরে S1 ডট নেক্সট লেভেলটাতে যাওয়ার পর আমরা S2 ডট কোডের জিনিসগুলো এক্সিকিউট হবে। আচ্ছা, S2 ডট নেক্সটে কে থাকবে? S2 ডট নেক্সটে যেই কথাটা থাকা আর S ডট নেক্সটে কিন্তু একই জিনিস, তাই না? এই পুরাটা মিলে যেহেতু S, তাহলে এসের পরে যে জিনিসটা থাকবে সেটাই কিন্তু আবার S2 নেক্সটেই থাকবে। তাহলে আমি কিন্তু এটা বলতে পারি যে S2 ডট নেক্সট এইটাই কিন্তু আবার S ডট নেক্সট, তারা একই জিনিস। S2 ডট নেক্সট আর S ডট নেক্সট তারা কিন্তু দুইটাই একই জিনিস। সো আপনারা যদি একটু দেখেন যে এখানে যে কোডটা এসের যে কোড, এসের কোডটা কীভাবে জেনারেট হচ্ছে, এই এসের কোডটা S1 ডট কোড, এরপরে S1 ডট নেক্সট লেভেলটাকে সে ক্রিয়েট করছে, অর্থাৎ লেভেলটাকে কনক্রিয়েট করছে, এরপর S2 ডট কোডকে সে রাখছে। আর S2 নেক্সটে আমার S এর নেক্সটটাই রাখে দিছে, অর্থাৎ এটার নেক্সটে আমার S1 নেক্সটটাই রাখে দিছে, ঠিক আছে? আর এই S1 নেক্সটটা নতুন করে সে মানে ক্রিয়েট করছে। দেখেন S1 ডট নেক্সট কোনো নিউ লেভেল, কারণ কি এই মানে এটা তো মেক সেন্স করে না যে আমি S1 ডট নেক্সটে S এর নেক্সট রাখবো, তাই না? এটা তো মেক সেন্স করেই না, কোনোভাবেই করে না যে আমি S1 ডট নেক্সটে S এর যে নেক্সট সেটা আমরা রাখবো। সেটা তো কারণ কি এটার পর তো তাকে S2 ডট নেক্সটে যাইতে হবে, মানে এই কোডে যাইতে হবে, তাই না? সেজন্য হলো আমরা এই S1 ডট নেক্সটকে নতুন করে ক্রিয়েট করবো, একটা লেভেল বানাবো, L1 L2 যা ইচ্ছা একটা লেভেল বানাবো, এরপরে আমরা জাস্ট ওটাকে কনক্যাটিনেট করে দিব হলো S1 ডট কোডের সাথে, আর তারপরে S2 ডট কোডকে কনক্যাটিনেট করে নিব। তাহলে এই লাস্ট ইয়াতে শুধুমাত্র দেখেন ওই একটা লেভেলই খালি পাস হচ্ছে, যে আমার S এর নেক্সটটা S2 নেক্সটে চলে যাচ্ছে, আর এই দুইটার মাঝখানে S1 S2-র মাঝখানে নতুন একটা লেভেল S1 ডট নেক্সট সেটাকে আমরা ক্রিয়েট করে ওটার সাথে কনক্যাটিনেট করে দিচ্ছি। এগেইন যখন আমরা পার্টস ট্রি আঁকবো এই জিনিসগুলো মোর ক্লিয়ার হয়ে যাবে যে কী হয়েছে এখানে। আপাতত জাস্ট থিওরিটা বুঝতে পারলেই এনাফ। আচ্ছা, আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে স্টেটমেন্টগুলোর করসপন্ডিং যে অ্যাট্রিবিউটগুলো আছে, একটা হলো কোড অ্যাট্রিবিউট আর একটা হলো যেগুলো লেভেল, তাই না? যে নেক্সট এস এর জন্য যেমন নেক্সট লেভেল, বি এর জন্য ট্রু লেভেল আর ফলস লেভেল, এগুলো কীভাবে আসে সেই জিনিসগুলো একটা আইডিয়া পাইছি যে কীভাবে এগুলো আমার আসছে। এখন আমরা এই ভিতরের বি এর জন্য যে থ্রি অ্যাড্রেস কোড সেটাকে কীভাবে জেনারেট করতে হয় সেটা দেখব। যেমন এখানে এই বি যে এক্সপ্রেশনটা সেটাও তো একটা বেসিক্যালি অনেকগুলা বুলিয়ান স্টেটমেন্টের আমরা কম্বাইন করে লিখতে পারি, তাই না? বুলিয়ান অপারেটর দিয়ে। তো এখন আমরা দেখব যে এই ভিতরের বিটাকে আমরা কিভাবে থ্রি অ্যাড্রেস করে আনতে পারি। তো ওইটার যে SDD, এগেইন এখানেও একটা সিনট্যাক্স ডিরেক্টর ডেফিনেশন দেওয়া আছে, সেটা হলো আপনাদের এখানে লেখা আছে। তো এখানে আমি একটা ভালো মতো যদি আপনি বুঝতে পারেন, আমি প্রথমটা ভালো মতো এক্সপ্লেন করব, এটা যদি বুঝতে পারেন সেকেন্ডগুলো কিন্তু খুবই সিমিলার, এগুলা খুবই সিমিলার। প্রথমটা যদি বুঝতে পারেন সেকেন্ডটাও বুঝতে পারবেন, অ্যান্ড বাকিগুলা খুব সহজ আর কি। তো আমি একটু প্রথমটাতে আসি, যে এবার দেখেন বি থেকে আমার আসে হলো B1 অর B2, অর্থাৎ আমরা এই ভিতরের বিটাকে কিন্তু এখন আমরা ভাঙতেছি, এই ভিতরের বিটাকে এখন আমরা ভাঙতেছি। বি থেকে আমাদের আসে হলো B1 অর B2। তো আমি আগে যেমন বলছিলাম যে আমি এই যে প্যারেন্ট আকারে যে এস আছে, এই এসের নেক্সট লেভেলটা কিন্তু আমি জানি, ঠিক আছে? এসের নেক্সট লেভেলটা আমি আগে থেকে ইনিশিয়ালাইজ করে রাখি। দেন হলো আমরা দেখেন এগুলাকে কিন্তু পাস করছি, এই এস থেকে চাইল্ডে পাস করছি, এখানেও হলো ওর চাইল্ড যেটা বি ছিল সেখানে পাস করছি। তো এখানেও সেম কথা, যেমন দেখেন যখন এই যে এস থেকে বিতে পাস হয়ে যাবে, তার মানে কি এই বিল লেভেল কিন্তু আমি জানি, ঠিক আছে? দেখেন এই যে পাস ডট ট্রু, এই বিল লেভেলগুলো কিন্তু আমি জানি। সো যে জিনিসটা মাথায় রাখবেন যে এইখানকার এই বি লেভেলগুলো আগে থেকেই ইনিশিয়ালাইজ হয়ে আছে, এই বি এর লেভেলগুলো B1 B2 না, কিন্তু বি এর লেভেলগুলো আগে থেকে ইনিশিয়ালাইজ হয়ে আছে, যে বি ট্রু হইলে কোথায় যাইতে হবে, এই বি ফলস হইলে কোথায় যাইতে হবে, অর্থাৎ প্যারেন্টের নোটটা ট্রু হইলে কোথায় যাইতে হবে, প্যারেন্টের নোটটা ফলস হইলে কোথায় যাইতে হবে, এটা আমরা আগে থেকে জানি। অর্থাৎ আমরা L1 L2 L3 এগুলো আমরা আগে থেকে জানি। আমার খালি কাজ হইলো
এই যে এই পোর্শনটা যদি ট্রু হয় তাহলে কোথায় নিয়ে যাওয়া, এই পোর্শনটা যদি ট্রু বা ফলস হয় সেটা কোথায় নিয়ে যাওয়া। ঠিক আছে, এইটাই খালি কাজ আমাদের। একটা দেখালে বাকিগুলো বুঝতে পারবেন। তার মানে আমি যেটা বললাম, এই বি ডট ট্রু, এই প্যারেন্টের ট্রু আর প্যারেন্টের ফলস, এই অ্যাট্রিবিউটগুলো আমাদের কাছে ইনিশিয়ালাইজ বা এগুলো আমরা জানি, আমরা আগে থেকে এটা জানি। এখন দেখেন আমি অরের ক্ষেত্রে কি বলছিলাম, যে B1 যদি ট্রু হয়, একটা পোর্শন যদি ট্রু হয় আমাকে কিন্তু বাকি পোর্শনটা চেক করতে হয় না অরের ক্ষেত্রে। একটা পোর্শন যদি ট্রু হয় পুরাটাই কিন্তু ট্রু, তাই না? প্রথমটা যদি ট্রু হয়, তার মানে আমি কি এটা বলতে পারি যে B1 ডট ট্রু ইকুয়াল টু বি ডট ট্রু। যেহেতু বি ডট ট্রু লেভেলটা আমরা আগে থেকেই জানি, তাহলে ওই লেভেলটাই আমার B1 ডট ট্রুতে বসে যাবে, তাই না? তাহলে এটা বি ডট ট্রু যদি L1 হয় তাহলে B1 ডট ট্রুটাও L1 হবে। কারণ কি, এটা যদি ট্রু হয় তাহলে আমার পুরা জিনিসটাই, পুরা স্টেটমেন্টটাই ট্রু। আর পুরা স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে কোন লেভেলে যায়, বি ডট ট্রু লেভেলে যায়। তাহলে আমরা ওইটাই কাজ করলাম, যে বি ডট ট্রুটাকে লিখে ফেললাম B1 ডট ট্রু। আচ্ছা, এখন এটা যদি ফলস হয়, তখন কিন্তু আমাদের B2টাকে চেক করতে হবে, চেক করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, B1 ডট ফলসে একটা নতুন লেভেল আনতে পারি, নিউ লেভেল আনতে পারি। যেহেতু অন্য কোনো লেভেল দিয়ে একে আমরা আর ইনিশিয়ালাইজ করতে পারবো না, তাই না? এখানে যদি এটা ফলস হয় তখন আমাদের একটা নতুন লেভেল ক্রিয়েট করতে হবে, দেন হইলো আমাদের B2 কোডটা ওই লেভেলে থাকবে। সেজন্য আমরা B1 ডট ফলসের নতুন একটা লেভেল আনলাম। এখন B2 কথা চিন্তা করেন, B2 ডট ট্রুতে কে যাবে, দেখেন B1 ফলস হয়েছে দেখেই কিন্তু আমি B2কে চেক করতে আসছি, তাই না? এখন B2 চেক করতে আসে, যদি এটা ট্রু হয়ে যায় তার মানে কি পুরো জিনিসটা কিন্তু এগেইন ট্রু, যেহেতু তাদের মাঝখানে অর আছে। প্রথমটা ফলস হয়েছিল, ঠিক আছে, পরেরটাতে যখন চেক করতে আসলাম পরেরটা ট্রু হয়ে গেছে, তার মানে কি পুরাটা ট্রু। তার মানে B2 ট্রু পোর্শন মানে যেটা B এর ট্রু পোর্শন সেটাই, তাহলে B এর ট্রু লেভেলটাও কিন্তু B2 ট্রু লেভেলেই বসবে। আর B2 ফলস লেভেলে কে বসবে, দেখেন আমি আবার বলি, B2তে কখন গেছি, B1 ফলস হয়েছে দেখেই আমরা B2তে গেছি, B2কে চেক করতে গেছি। তাহলে B1 অলরেডি ফলস, এখন B2তে চেক করতে আসে যদি দেখি B2ও ফলস হয়ে গেছে, তার মানে কি আলটিমেটলি পুরাটাই ফলস। অরের ক্ষেত্রে যদি দুটাই ফলস হয় তখন পুরাটাই ফলস, তাহলে তখন সে কোথায় যাবে, বি ডট ফলসে চলে যাবে। তাহলে আমরা দেখেন এখানে লিখলাম কি বি ডট ফলস। তাহলে হোপফুলি এটা বুঝতে পারছেন যে আমার প্রথমটা যদি ট্রু হয়, প্রথম B1 ট্রু যদি ট্রু হয় তাহলে ও কোন লেভেলটা হোল্ড করবে, বি ডট ট্রু যেই লেভেলটা হোল্ড করে সেই লেভেলটাই সে হোল্ড করবে। সেজন্য আমরা লিখছি বি ডট ট্রু ইকুয়াল টু B1 ডট ট্রু ইকুয়াল টু বি ডট ট্রু, অর্থাৎ এই লেভেলটাই এখানে চলে যাবে। আর ইনকেস সেটা যদি ফলস হয়, B1 ডট ফলস, সেক্ষেত্রে আমরা নতুন একটা লেভেল আনলাম B1, সেটার নাম হচ্ছে B1 ডট ফলস। দেন এখন আমাদের কাজ হলো B2কে চেক করা। তাহলে B2 যদি আবার ট্রু হয়ে যায় তার মানে কি আলটিমেটলি পুরাটাই ট্রু, তাহলে বি ডট ট্রু যেখানে যাইতে বলছিল সেখানেই যাইতে হবে। সেজন্য দেখেন B2 ডট ট্রুকে আমরা লিখলাম বি ডট ট্রু। আর B2 যদি ফলস হয়ে যায় তার মানে কি পুরাটা এখন ফলস হয়ে গেছে, তাই না? আগেই B1 ফলস হয়েছিল, সেজন্যই আমরা B2-র কাছে গেছিলাম। এখন B2 নিজেও ফলস হয়ে গেছে, তার মানে বি ডট ফলস যেখানে যাবে সেখানেই আমাকে যাইতে হবে। সেজন্য দেখেন বি ডট ফলসটা আমরা B2 ডট ফলসে রেখে দিয়েছি, এবং এই কাজটাই আপনাদের এখানে করা হয়েছে। আর কোডটাকে কিভাবে ক্যালকুলেট করবে, যে বি ডট কোড, এই প্যারেন্টের যে কোড অ্যাট্রিবিউট, এটা কিভাবে করব, ওই যে আমি যদি একটু ডায়াগ্রাম দিয়ে চিন্তা করি, আমার এখানে আছে, প্রথমে আছে হলো B1 ডট কোড, এরপরে আছে হলো আমাদের B2 ডট কোড, অ্যান্ড পুরা পোর্শনটা মিলে হচ্ছে আমাদের বি, ঠিক আছে? তাহলে এই B1 ডট কোড, এটার পরে কে বসবে, এটার পর একটা লেভেল বসবে, তাই না? তাহলে B1 ডট কোড যখন ফলস হয় তখনই কিন্তু আমি B2 ডট কোডকে চেক করতে যাই। তাহলে এইখানে যে লেভেলটা বসবে সেটা বেসিক্যালি কার লেভেল, B1 ডট ফলসের লেভেলটা বসবে, তাই না? যে এই পোর্শনটা যদি ফলস হয় তখন গো টু করো B1 ডট ফলসে, দেন B1 ডট ফলস লেভেলে হলো B2 ডট কোডটাকে আবার চেক করতে বলছে। সেজন্য আমরা যেটা করতেছি, এই B1 ডট ফলস লেভেলটাকে আমরা এখানে মাঝখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? B1 ডট ফলসটাকে আমরা মাঝখানে রেখে দিচ্ছি। তাহলে বি ডট কোডকে কীভাবে করবো, বি ডট কোডটা বেসিক্যালি কি, B1 ডট কোড কনক্যাটিনেট করতে হবে লেভেল অফ B1 ডট ফলস, দেন B2 ডট কোড, এইটাকে লিখতে হবে। তাহলে দেখেন ওইটাই লিখছি, B1 ডট কোড, দেন কনক্যাটিনেট করতেছি লেভেল B1 ডট ফলস, দেন B2 ডট কোড। তাহলে এটা আশা করি বুঝতে পারছেন যে এখানে এটা কি হইলো। এখন এটা যদি বুঝে থাকেন
অ্যান্ডেডটাও নিচ থেকে করতে পারার কথা। যেমন আমি একবার দেখাই দিই অ্যান্ডেডটা কীভাবে হচ্ছে। অ্যান্ডের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যদি প্রথমটা কোনো কারণে ফলস হয়ে যায় তাহলে হলে আমাদের সেকেন্ডটাতে আর চেক করার কোনো দরকারই নেই। প্রথমটা যদি ফলস হয়ে যায় তার মানে পুরোটাই ফলস। তার মানে আমরা ডিরেক্টলি এইভাবে লিখতে পারি b1 ডট ফলস। যদি এটা যদি ফলস হয়ে যায় তাহলে b ডট ফলস যেখানে যেতে বলছিল সেখানে যাব, তাহলে b ডট ফলস যেখানে যেতে বলছিল সেখানেই যাব, ঠিক আছে। আর যদি ট্রু হয়, তাই না, যদি ট্রু হয় তখন আমাদের কাজ হইল এই b2টাকে চেক করে দেখানো। যদি ট্রু হয় তাহলে b1 ডট ট্রু, এখানে আমরা নতুন একটা লেভেল আনলাম, যেই লেভেলের পরে হলো আমরা b2 এর কোড পোর্শনটা থাকবে, তাই না। হ্যাঁ, এখন আমরা b2 কোড পোর্শনে গেলাম, তার মানে দেখেন এইটা যদি ট্রু হয় তখন হলো আমরা b2কে চেক করব। এখন b2কে চেক করার সময় b2 যদি ট্রু হয়, এটা যদি ট্রু হয় তার মানে কি, এটা যদি ট্রু হয় তার মানে হচ্ছে পুরাটাই ট্রু। পুরাটা ট্রু মানে কি, পুরাটা ট্রু মানে হচ্ছে b ডট ট্রু যেখানে যাইতে বলছিল সেখানে যাব। তাহলে b2 ডট ট্রু মানে হচ্ছে আমার পুরাটা ট্রু হয়ে গেছে। তাহলে পুরাটা ট্রু মানে কি, বেসিক্যালি b ডট ট্রু যেখানে যেতে বলছিল সেখানে যাব। আর b2 ডট ফলস মানে কি, এই প্রশ্নটা যদি ফলস হয়ে যায় তার মানে কি পুরাটাই ফলস হয়ে গেছে, তাই না। তাহলে পুরাটা যদি ফলস হয়ে যায় তার মানে হচ্ছে b ডট ফলস আমাকে যেখানে যেতে বলছিল সেখানেই যাব। তাহলে b2 ডট ফলস ইকুয়াল টু কী হবে, b ডট ফলস। এগেইন আমি কেন এখানে এই যে b ডট টুটাকে রাইট হ্যান্ড সাইডে রাখতেছি, মানে কেন ভ্যালুগুলো এখানে রাখতেছি, কারণ বলছিলাম কি এই ভ্যালুগুলো আমার অলরেডি আগে থেকে জানা থাকবে, ঠিক আছে। এবং ওইটা হয়তো আপনারা আইডিয়াটা পাইছেন যে b ডট ট্রু b ডট ফলসটা অলরেডি আপনাদের আগে থেকে কীভাবে জানা থাকবে, সেটা হলো এই যে এইভাবে এখান থেকেই দেখতে পাচ্ছেন যে আমরা এই b ডট ফলসটাকে এখানে ইনিশিয়ালাইজ করে রাখতেছি, এই যে এই প্যারেন্টের বিটাকে এখানে কিন্তু আমরা রাখতেছি, ঠিক আছে। তো যখন পার্টস ট্রি অ্যানোটেড পার্টস ট্রি আঁকবো জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে আমাদের এই বি এর ট্রু ফলসটা, প্যারেন্টের ট্রু ফলসটা আমরা আগে থেকে জানি। আমাদের খালি কাজ হলো কি b1 আর b2 লেভেলগুলোকে ওখানে মানে রিডিরেক্ট করে দেওয়া অনুসারে। তাহলে এই দেখেন অ্যান্ডের ক্ষেত্রে আমাদের এখানে যে 4টা লাইন এই বইয়ের সাথে এই যে এখানে আমাদের ওই 4টা লাইন এখানে আমরা লিখে ফেলছি, ঠিক আছে। আর এটার যে কোডটা কিভাবে হবে, কোড পোর্শনটাতে যদি আসি আমরা একটু, অ্যান্ডের ক্ষেত্রে যেমন দেখেন b1 ডট কোড এটা তো আসলো, আর এই পাশে হলো b2 ডট কোডটা আছে। অ্যান্ডের ক্ষেত্রে চিন্তা করেন, অ্যান্ডের ক্ষেত্রে কী বলছিলাম, এইটা যদি ট্রু হয় তখন কিন্তু আমাকে সেকেন্ডটাকেও চেক করতে আসতে হবে, আর যদি ইনকেস ফলস হয় তখন আর সেকেন্ডটাকে চেক করার দরকার নেই, তখন পুরোটাই ফলস। তার মানে এই দুটার মাঝখানে কোন লেভেলটা বসবে, b1 ডট ট্রু যে লেভেলটা, তাই না, যেই লেভেলটা আমি নিউ করে বানাইলাম সেই লেভেলটা আমার এখানে বসবে, এই যে এই লেভেলটা আমার এখানে বসবে। তাহলে আপনারা যখন এই যে এটা কোড লিখবেন, দেখেন b ডট কোড মানে কি বলছে, প্যারেন্টের কোড মানে কি b1 ডট কোড, এরপর b1 যদি ট্রু হয় সেটার লেভেল, সেই লেভেলটা আমরা নিউ লেভেল করে পাইছি, অ্যান্ড এরপরে b2 ডট কোড, ঠিক আছে। তাহলে অরের সাথে একটু সিমিলার, মানে 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 কাইন্ড অফ তারা কাছাকাছি, মানে সেম ইয়াতেই তৈরি হয়েছে। অরের ক্ষেত্রে আমাদের জাস্ট ট্রু এই যে অরের ক্ষেত্রে আমরা কখন b2-র কাছে যাইতাম, যদি প্রথমটা ফলস হইতো, তাই না, সেই জন্য এখানে লেখা ছিল b1 ডট ফলস। আর এইখানে কখন সেকেন্ডটাকে চেক করতে যাব, যখন এইটা ট্রু হবে তখন আমরা সেকেন্ডটাকে চেক করতে যাব, সেই জন্য এখানে লেভেল b1 ডট ট্রু। তো নিজে যখন একবার এই জিনিসটা নিয়ে চিন্তা করবেন তখন দেখবেন যে জিনিসগুলো খুব ইজি, অতটাও কঠিন না। আচ্ছা, এখন যদি আমরা এখানে আসি, এটা দেখেন, এটা খুবই ইনটিউটিভ যে আমার b ডট ট্রু, তাই না, b1 ডট ট্রুতে বসবে কি b ডট ফলসের লেভেলটা, যেহেতু নট আছে তাহলে b1 ডট ফলসে বসবে হচ্ছে b ডট ট্রুটা, তাহলে b1 ডট ফলসে বসতেছে b ডট ট্রুটা, আর b1 ডট ট্রুতে বসবে কে b ডট ফলসটা, যেহেতু তারা নট, সেজন্য। আর লাস্টে কি কোড পোর্শন তো সেম থাকবে, এই b ডট কোড এর মধ্যে b1 ডট কোড পোর্শনটাই থাকবে, কোডে তো কোনো চেঞ্জ নেই, খালি লেভেলগুলো চেঞ্জ হবে। যে আমার b1টা যদি ট্রু হয় সেটা বেসিক্যালি আমার b এর ফলস লেভেলটা, আর এটার যে ফলস লেভেল সেটা হলো আমার b এর ট্রু লেভেলটা, যেহেতু তাদের মাঝখানে একটা নট অপারেশন আছে। আচ্ছা, রিলেশনাল অপারেটরটা দেখি। রিলেশনাল অপারেটরে দেখেন এই কোডটা কীভাবে জেনারেট হয়েছে। সবার আগে e1 এই পোর্শনের যে কোড 3 অ্যাড্রেস কোড সেটাকে রাখবো, দেন e2 3 অ্যাড্রেস কোড সেটাকে আমরা জাস্ট কনক্যাটিনেট করে দিব দুইটা পরপর অ্যাজ ইউজুয়াল আমরা যা করছি। এরপরে হলো আমরা জাস্ট ইফ এলসটা আনবো, যে ইফ যদি e1 রিলেশনাল অপারেটর e2
ইফ E1 রিলেশনাল অপারেটর E2 এটা যদি ট্রু হয় তখন আমরা কোথায় যাব, বি এর ট্রু যেখানে যাইতে বলছিল সেখানে, তাই না? বি এর ট্রু যেখানে যাইতে বলছিল সেখানে যাবো, সেই জন্য লেখেন এখানে লেখা গো টু বি ডট ট্রু। আর ইনকেস এটা যদি ফলস হয়, ইনকেস এটা যদি ফলস হয় তখন আমরা কোথায় যাব, গো টু বি ডট ফলস, অর্থাৎ বি এর ফলস লেভেলটা যেখানে ছিল সেখানে যাব। তো আমি আবার মনে করাই দিই, প্যারেন্টের বি এর ট্রু ফলসটা কিন্তু আমি আগে থেকে জানি, সেজন্য দেখবেন যে রাইট হ্যান্ড সাইডে অ্যাসাইনমেন্টের রাইট হ্যান্ড সাইডে কিন্তু বি ডট ফলস, প্যারেন্টের বি ডট ট্রু, বি ডট ফলস এগুলো লেখা। আচ্ছা, লাস্ট যে দুইটা এটা খুবই সহজ, যে এখানে দেখেন ডিরেক্টলি বি থেকে ট্রু, অর্থাৎ আমার ইফের মধ্যে যদি আমি ট্রু লিখি সেটা অলওয়েজ এক্সিকিউট হবে, তাহলে এখানে দেখেন ডিরেক্টলি লিখে ফেলছি জেনারেট বি ডট ট্রু, অর্থাৎ সবসময় বি ডট ট্রু লেভেলে যাও। আর এখানে লিখছি জেনারেট বি ডট ফলস, গো টু বি ডট ফলস, অর্থাৎ তুমি যদি কখনো ইফ ফলস পাও তাহলে তুমি ডিরেক্টলি বি ডট ফলস যে লেভেলটা সেখানে চলে যাও। তাহলে আশা করি আমি এটা বুঝাইতে পারছি এই জিনিসটা কীভাবে ওয়ার্ক করে। তো নেক্সট ভিডিওতে আমরা এটা একটা অ্যানোটেটেড পার্টস ট্রি আঁকবো, তখন আর কি এই যে লেভেল পাসিং এই জিনিসগুলা, দেন এই যে কোড জেনারেট হওয়া, এই পুরো জিনিসটা একদম বুঝে যাবেন যে কী হয়েছে।